নমস্কার। আজকে আমরা শুনব সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প এবং আরও অনেক প্ল্যানস আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে। জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো ক্লাবের। যারা আইফোন ইউজ করছেন তাদের জানিয়ে রাখি, আইফোনে কিন্তু জয়েন বাটনটি দেখা যায় না। কাজেই আপনারা যদি মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে মেম্বারশিপ নিতে পারেন। শুরু করছি সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের প্রথম পর্ব। বিয়ের পর 3 মাসের মধ্যে মোট 6খানা চিঠি পেলাম তার, প্রতি 2 সপ্তাহে একটি। ধবধবে সাদা কাগজে নীল কালিতে লেখা ছোট ছোট চিঠি, মার্জিত ভাষা, বিষয়বস্তু পরিষ্কার, উদ্দেশ্য রহস্যময়। সে আমার পরিচিত নয়, তাকে আমি কখনো দেখিও নি, তার কথাও কারো মুখে শুনিনি। তবুও সে অতি আপনজনের মতো আমাকে স্মরণ করে, অন্তরঙ্গ ভাষায় তার মনের কথা বলে। ইদানিং তাকে আমার আর অপরিচিত মনে হয় না। তার মনস্তত্ত্ব আমি বুঝতে পারি, চেহারাটা কল্পনা করিনি। সে চিঠি পাঠায় আমার অফিসের ঠিকানায়। হলুদ খামের ওপর নীল রঙের চমৎকার হস্তাক্ষর দেখলেই আমি বুঝতে পারি তার চিঠি। আজও বুঝলাম। হাতে অনেক কাজ জমেছিল, সেগুলো আপাতত সরিয়ে রেখে চিঠিখানা বের করলাম। সেই হৃদ্যতাপূর্ণ সম্বোধন, সেই চোখ জোড়ানো লেখার ধরন। প্রিয় শৈবাল, গত কয়েকটি দিন ধরে মনের মধ্যে একটি কথা খুব ঘুরপাক খাচ্ছে। আমি কি আপনাকে বিরক্ত করছি? পরস্পরের কাছে আমরা অচেনা, অজানা, কিন্তু একটি বিন্দুতে আমাদের দুজনার আত্মাই সমভাবে গ্রহিত। অনন্ত মর্মবেদনার রাজ্যে আমার বসবাস। রাশি রাশি কোমল নিঃসঙ্গতা বোধ আমাকে পিষে মারতে চায়, অথচ আমার ইচ্ছে হয় হাসি কান্নার সমুদ্রে পাল তুলে আমি আবার আপনাদের একজন হই। পারি না। এক অসহনীয় যন্ত্রণা আমাকে তিলে তিলে দগ্ধ করে, ভস্মীভূত করে। তবুও আমি জীবনের স্বপ্ন দেখি, উজ্জ্বল সূর্যের স্বপ্ন দেখি, পাখি ডাকার নির্মল ভোরের স্বপ্ন দেখি। আপনি আমার সেই অবুঝ স্বপ্নের সাথী। যে নিষ্ঠুর পার্থিবতা আমাকে রিক্ত করেছে তারই দয়ার্দ্র হাত আপনাকে পূর্ণতা দিয়েছে। আপনার মাঝে নিজেকে কল্পনা করতে আমার ভালো লাগে। আমি যেন নিরন্তর তার সুলভ স্পর্শ পাই, আবেগবান নিঃশ্বাসের শব্দ শুনি, কণ্ঠের মাধুর্যে প্রতিধ্বনিত হই। তাকে ভালোবাসবেন, আপনার হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবেন। আমি সেই পূর্ণাঙ্গ প্রেমের সুরভিত পুষ্প হয়ে বেঁচে থাকব। আজ এখানেই শেষ করছি। রাতুল। রাতুলের লেখায় কখনো কোনো অভিযোগ থাকে না, ক্ষোভ থাকে না, শুধুমাত্র তার অসহায়ত্বের বর্ণনা থাকে। নিজের অজান্তেই তার প্রেমিক হৃদয়ের প্রতি আমার শ্রদ্ধাবোধ গড়ে উঠেছে। আমি কি রাতুলের জন্য কিছু করতে পারি? লিপিকে আমি চিঠিগুলো দেখাই না। ওকে অযথা অস্বস্তিতে ফেলে দিয়ে কী লাভ? আমাকেও কখনো ওর প্রথম যৌবনের এই প্রেমিকটির কথা বলেনি, আমিও জানতে চাইনি। সদ্য বিবাহিতা একটি মেয়ের আবেগ নিবিড় অনুভূতিতে
আঘাত হানার ইচ্ছে আমার কখনো হয় না। তাছাড়া রাতুল তো লিপিকে দোষারোপ করে না, বিশ্বাসঘাতকতার কথা বলে না। তাহলে আমি বা অকারণে আমার সাংসারিক জীবনকে অশান্তিময় করে তুলব কেন? তবুও এক ধরনের ঈর্ষাবোধ আমার মধ্যে জন্মে ওঠে। স্ত্রীকে একাত্ম করে পাবার যে দীর্ঘদিনের স্বপ্ন আমার মধ্যে লালিত ছিল, তা হঠাৎ এক মূর্খের বিলাসিতায় পরিণত হয়। আমি যেন লিপির অন্তরের গহীনতম প্রদেশে অন্য একটি পুরুষের অতৃপ্ত স্পর্শের ইঙ্গিত পাই। লিপি আমার স্ত্রী, অথচ সে শুধু আমার নয়। এই দ্বিধান্বিত ভাবনা প্রায়ই আমাকে গ্রাস করে। তবে কি রাতুল মার্জিত ভাষায় বিষের জ্বালাময় প্রলেপ বুলিয়ে দিচ্ছে আমার উপর, পরতে পরতে? রাতুল কি এমনই কিছু চায়? কিন্তু আমাকে এই সূক্ষ্ম যন্ত্রণায় অতিষ্ঠ করে তার কি লাভ? আমি তো তাকে চিনতাম না, তার কথা জানতামও না। তাহলে সে আমাকে কেন শাস্তি দিতে চায়? আমি মনে মনে তার একটি ছবি দাঁড় করিয়ে ফেলেছি। সম্ভবত সে বেশ লম্বা, সাধারণের চেয়ে বেশি, এক হারা গড়ন, তীক্ষ্ণ নাক, ভাষা ভাষা দুটি চোখ, মাথায় এলোমেলো ঈষৎ কোঁকড়ানো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। রাতুলকে আমার বড় দেখতে ইচ্ছে করে, কিন্তু সে আমার সাথে দেখা করতে চায় না। অফিস সেরে বিকেলের দিকে বাড়ি ফিরলাম। মা জানালেন লিপি ওদের বাসায় গেছে, আমাকেও যেতে হুকুম করে গেছে। আমার যেতে ইচ্ছে হলো না। আমি হাত মুখ ধুয়ে চা নাস্তা খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটা সিগারেট খেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। লিপির জন্য আমাকে ধূমপান ছাড়তে হয়েছে। ওর কাছে আমি এখন একতাল কাদা ছাড়া আর কিচ্ছু নই। ইচ্ছে মতো গড়ছে, পিটছে। এ নিয়ে মায়ের সাথে আমার মনোমালিন্যও হয়। মা আমার এই ভেজা ভেজা চেহারা সহ্য করতে পারেন না, আমিও নিরুপায়। লিপির অপূর্ব সুন্দর মুখের সামান্য কাঁপনও আমাকে আলোড়িত করে। টেলিফোন বাজতেই বুঝলাম লিপি। হ্যালো। শৈবাল, হ্যাঁ বলছি। কি হয়েছে? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? ভারী ভারী। আচ্ছা শোনো, তুমি এক্ষুনি আমাদের বাসায় চলে এসো। বড় দুলাভাই সবাইকে চাইনিজ নিয়ে যাচ্ছেন। তুমি খামোখা দেরি করো না, রেডি হয়ে রওনা দাও। কালো ট্রাউজার আর ব্লু শার্ট পরবে। ধূসর রঙের ছোপ ছোপ দেওয়া টাইটা ওয়ার্ড্রোবেই আছে, ইস্ত্রি করে নিও। রাস্তার মোড়ে বেশ কয়েকটা বুট পালিশওয়ালা বসে, ওখান থেকে বুটটা ভালো করে পালিশ করাবে। খবরদার 15 মিনিটের বেশি যেন দেরি না হয়। হ্যালো, কি হলো শুনছো? শুনলাম। আসছো তো? না। পাক্কা 15 সেকেন্ড কোনো কথা বলল না লিপি। বুঝলাম ভেতরে ভেতরে ধাক্কা খেয়েছে। বিয়ের পর এই প্রথম না বললাম তো। শৈবাল, বাজে কথা বলো না। তুমি অবশ্যই আসছো, আমি সবাইকে তাই বলেছি। এখন না এলে বাসার প্রত্যেকে রাগ করবে। চলে এসো প্লিজ। প্লিজটা এত আবেদনের সুরে বলল যে আমার হৃদকম্পন বেড়ে গেল। এরপর আর ঋণাত্মক কিছু বলা সম্ভব না। ঠিক আছে, আসছে। সত্যি তো? সত্যি। 20 মিনিটের মধ্যে। থ্যাংক ইউ। রাখি কেমন? এই হচ্ছে লিপি, আমার স্ত্রী। স্রষ্টা ওকে কোনোভাবেই খাঁটো করেননি। অফুরন্ত দৈহিক সৌন্দর্য এবং প্রচুর বুদ্ধিমত্তার অধিকারিণী লিপি। ওর তুলনায় আমি নিতান্তই নগণ্য। আমার শ্বশুরবাড়ির পরিবেশটি ঠিক আমাদের বাসার মতো নয়। আমার বাবা ছিলেন অত্যন্ত প্রাণখোলা, হাসি খুশি মানুষ। সারা দিন হইচই চিৎকারে সবাইকে মুখরিত করে রাখতেন।
স্বাভাবিকভাবেই আমাদের ভাই বোনদের মধ্যেও এক ধরনের সহজলভ্য প্রগল্ভতা আছে। বাসার ভেতরে সবাই চেঁচিয়ে কথা বলে, ছোটোখাটো ব্যাপার নিয়েও তুমুল ঝগড়া করে এবং দুদিন কথা বন্ধ থাকে, তারপর আবার সন্ধি, আবার ঝগড়া। সব মিলিয়ে খুবই পরিবর্তনশীল আবহাওয়া। কিন্তু লিপিরা তেমন নয়। ওদের পারিবারিক পরিবেশে উন্মত্ততার চেয়ে স্নিগ্ধতার সমাবেশ বেশি। অপূর্ব এক অন্তরঙ্গ শীতলতা সেখানে বিরাজ করে, ঘিরে রাখে সবাইকে। ওরা কথা বলে বিশুদ্ধ ভাষায়, স্পষ্ট উচ্চারণে, মেপে মেপে। কখনো গলা ফাটিয়ে ঝগড়া করে না, হইচই করে না। ওদের প্রতিটি ব্যবহারেই আভিজাত্যের স্ফুরণ ঘটে। ওই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে বেশ কষ্ট হয় আমার। সহজ হতে পারি না, যে কারণে তেমন যেতেও ইচ্ছে করে না। তবুও যাই, যেতে হয়। সেটাই নিয়ম, সেটাই ভদ্রতা। আমাকে রিক্সা থেকে নামতে দেখেই প্রায় ছুটে এলো লিপি। ওকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। বড় সুন্দর করে সেজেছে আজ, সব লাল, সব, পায়ের স্যান্ডেল থেকে কপালের টিপ পর্যন্ত। এই তোমার 20 মিনিট? খুব টায়ার্ড ফিল করছিলাম, একটু বিশ্রাম নিয়ে বেরিয়েছি। তোমার না কোনো সেন্স নেই। সবাই কতক্ষণ ধরে অপেক্ষা করছে। চলে গেলে না কেন? ঠিকানাটা রেখে গেলেই তো আমি যেতে পারতাম। আচ্ছা, তাই কখনো হয় নাকি? চলো ভেতরে চলো। পা ছুঁয়ে সালাম করার ক্রিয়াটি আমাকে করতেই হয়। যথেষ্ট আধুনিক হলেও কিছু কিছু প্রাগৈতিহাসিক নিয়ম এরা ঠিকই মেনে চলেন। সালাম পর্ব সারা হতে শালাশালীদের প্রত্যেককেই পৃথক পৃথকভাবে বলতে হলো, কেমন আছো? ভালো তো। এই সময় বেশ চওড়া দেখে একখানা হাসি দেওয়াটা বাধ্যতামূলক, সুতরাং দাঁত বন্ধ করলে চলে না। ও পক্ষের প্রতিক্রিয়া অবশ্য বেশ ঠান্ডা। ভালো, আপনি কেমন? আসেন না কেন? ও বলার জন্য বলা। বস্তুত আমার ভালো মন্দ নিয়ে ওদের তেমন কোনো মাথা ব্যথা নেই। দুঃখজনক হলেও সত্য, শালাশালীরা আমাকে একেবারে পছন্দ করে না। সম্ভবত আমার অভিজাতহীন চলাফেরা, কথাবার্তা এর জন্যে তাই। আমি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাই না। আমি আমার বাবার মতো প্রাণ খোলা মানুষ না হলেও সহজ সরল জীবন পদ্ধতি আমার কাছেও স্বস্তিকর। মেপে মেপে পা ফেলে জীবনের অনিশ্চিত পথে চলা যায় নাকি? অনেকে হয়তো পারে, আমি পারি না। আমি ওদের অপছন্দের তরলে বিধৌত হয়ে গাড়িতে চড়ি। গাড়িটি মসৃণ গতিতে ছুটে যেতে থাকে। আগে থেকে কিছুই ঠিক ছিল না, সুতরাং কেবিন পাওয়া গেল না। সব মিলিয়ে মোট 8 জন আমরা। 2টো ছোট টেবিল বুক করা হলো। লিপি, আমি, নিপা এবং সাজেদ ভাই বসলাম একটাতে, অন্যটাতে শালাশালীরা। নিপা ভাই বোনদের মধ্যে একটু বেশি ছটফটে, প্রাণবন্ত। সাজেদ ভাই আবার খুবই রাশভারী ধরনের, না বললেই নয়, তাই মাঝে মাঝে 2-4টি বাক্য বর্জন করেন। তাকে আমার একেবারে সহ্য হয় না। ঘনিষ্ঠ মানুষদের সঙ্গকালে সবারই সহজ ব্যবহার করা উচিত। রেস্তোরাঁয় ভিড় বেশ কম। সবুজাভ তন্দ্রালি আলোর ছড়াছড়ি, অত্যন্ত মৃদুময়ের বাজনা, বিশাল আকৃতি অ্যাকোয়ারিয়ামে রূপালী মাছের ছুটোছুটি, বেয়ারাদের নিঃশব্দ পদচারণা, টুকটাক কথা, হাসি, বেশ বেশ আবেগঘন পরিবেশ। ভালো লাগছে আমার। নিপা খুব খুব করে কাশল। শৈবাল, তুমি কি কবিতা টবিতা লেখো নাকি? কবিতা? কই না তো। মিথ্যে বলো না, আমার কাছে কিন্তু মিথ্যে বলে কেউ পার পায় না। বিশ্বাস করেন নিপা আপা, আমাকে দিয়ে আর যাই হোক ওই কবিতা টবিতা লেখা হয় না। আমি হলাম যাকে বলে প্র্যাকটিক্যাল মানুষ। প্র্যাকটিক্যাল? একটু সবুজ আলো আর অ্যাকোয়ারিয়াম দেখেই যার মুখে আবেগ ফুটে ওঠে, সে আবার প্র্যাকটিক্যাল হয় কি করে?
আমি বেশ জানি ও কিছুই দেখেনি। এত কম আলোয় কারো মুখের সূক্ষ্ম পরিবর্তন ধরা মোটেই সম্ভব নয়। এটা আসলে নিপার একটা খেলা। অন্যকে হঠাৎ হঠাৎ অপ্রস্তুত করে আনন্দ পায় মেয়েটা। বয়স বোধ হয় আমার মতোই, খুব বেশি সেজেগুজে থাকে সবসময়। চলাফেরার ভঙ্গিটাও ঠিক সভ্য সভ্য নয়, তবে ভীষণ চালাক। কথাবার্তায় ওকে কখনো ফাঁদে ফেলা যায় না। লিপি একটু বিরক্ত হয়ে বলল, খামোখা ওর পেছনে লেগেছিস কেন আপা? আমি জানি ও কবিতা লেখে না। সত্যি? ওর প্রাইভেট ডায়েরি হাতিয়েছিস কখনো? কি আশ্চর্য, ওর ডায়েরিতে আমি হাত দিতে যাবো কেন? সুযোগ পেলে দেখিস, নির্ঘাতে 1 ডজন কবিতা বের হবে। সাজেদের বোধহয় কবিতা প্রসঙ্গটি ভালো লাগছিল না, কারণ সে নিজে বেশ ছড়া কবিতা লিখে থাকে। ভরাট গলায় বলল, ব্যাপার কি? কখন অর্ডার দিয়েছি এখনো কিছু আনে না কেন? কেন, পেটুক মহাশয়ের আর তর্স হয়েছে না বুঝি? নিপা প্লিজ। আহা, রাখছো কেন? পেটুক হওয়া বুঝি খারাপ কিছু? আপা, তোর এই অভ্যেসটা আর গেল না। সবার পেছনে লেগে থেকে কি এত মজা পাস তুই? নিপা কিছু বলল, খেয়াল করলাম না। একজন বেয়ারা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আপনি মিস্টার শৈবাল? হ্যাঁ, কেন? এই যে এই চিঠিটা আপনার। চিঠি? জি। বর্গাকার ছোট্ট এক টুকরো কাগজ আমার হাতে গুঁজে দিল সে। কে পাঠালো? তিনি তো চলে গেছেন। যাবার সময় আমাকে এটা দিয়ে বললেন, মিনিট 5 পরে যেন আপনার হাতে পৌঁছে দিই। রাতুল? রাতুল এখানে ছিল? আমি দ্রুত উঠে দাঁড়ালাম। লিপি বিস্মিত হয়ে বলল, কি হলো শৈবাল? কি ওটা? হ্যাঁ, না কিছু না। যাচ্ছ কোথায় তুমি? আমি এক্ষুনি আসছি। আমি দ্রুত পায়ে রেস্তোরাঁর বাইরের প্রাঙ্গণে চলে এলাম। কেউ নেই। গেট পেরিয়ে রাস্তায় চলে এলাম। অজস্র মানুষ। কি করে বুঝবো কোনটা রাতুল? অথবা সে হয়তো আদৌ এখানে নেই, অথবা হয়তো আছে। এই মুহূর্তে গভীর কৌতূহল নিয়ে আমাকে দেখছে। আমি চিরকুটটা চোখের সামনে মেলে ধরলাম। প্রিয় শৈবাল, তোমাদের দুজনকে পাশাপাশি এত অপূর্ব দেখাচ্ছে। মুগ্ধ হয়ে অনেকক্ষণ চেয়ে থাকলাম। তুমি অনেক সুদর্শন। লিপির পাশে তোমাকে অদ্ভুত আকর্ষণীয় দেখাচ্ছে। তোমাকে আমার হিংসে হচ্ছে ভীষণ। আচ্ছা, কেন তোমার সব কিছু আছে অথচ আমার কিচ্ছু নেই? ঠাট্টা করলাম, কিছু মনে করো না। আপনি বলিনি, তুমি বলেছি, সেজন্যও কিছু মনে করো না। সুখে থেকো, সুন্দর থেকো, রাতুল। রাতুল আমাকে হিংসে করে। রাতুল আমাকে হিংসে করে। সে জানে না আমার এমন কিছুই নেই যাকে হিংসে করা চলে। সত্যি নেই কি? লিপি আছে তো আমার কাছে, কিন্তু লিপি যতটা আমার ততটা রাতুলেরও। আমি পেয়েছি ওর পরিণত অবয়ব, যখন ও সংযত, ধীর স্থির। রাতুল পেয়েছিল তারুণ্যে ওর প্রদীপ্ততা, উচ্ছলতা, হাস্যমুখরতা। রাতুল আমার চেয়ে অনেক ভাগ্যবান। শৈবাল, এই শৈবাল! লিপি রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি কান খাড়া করে সেই ডাক শুনলাম। কি আছে এই কণ্ঠে? প্রেম, অনুরাগ, নির্ভরশীলতা, অধিকার, উদ্বেগ। ধরতে পারলাম না ঠিক। আসলে এইসব সূক্ষ্ম ব্যাপার বোঝার ক্ষমতাই আমার নেই। আমি খুবই স্থূল ধরনের মানুষ। সাধারণ জাগতিক ব্যাপারগুলো বেশ ভালো বুঝি, তার বেশি কিছু নয়। রাতুল নিশ্চয়ই আমার মতো নয়। হয়তো ও ঠিক আমার বিপরীত। সেজন্যই কি লিপি তাকে দিয়েছে ওর যৌবনের উন্মাদনা, আর আমাকে দিচ্ছে স্নিগ্ধ কোমলতা। এই শৈবাল!
গোপাল। মিষ্টি একটি কণ্ঠস্বর বাতাসে আলোড়ন তুলছে। আমি চিরকুটটা কুটি কুটি করে ছিঁড়ে আলগোছে মাটিতে ফেলে ফিরতি পথ ধরি। রাতুল আমাকে হিংসে করে, আমাকে। কোনো কারণ নেই, এমনি ঘুম ভেঙে গেল। ইদানিং প্রায় এমনটি হচ্ছে। বিছানায় চিত হয়ে সবুজ ডিম লাইটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। ভদ্র দূরত্ব রেখে শুয়ে আছে শৈবাল, উল্টো দিকে কাত হয়ে। ওর শোয়ার ভঙ্গিটা সুন্দর। ঘুমের মধ্যে গায়ের উপর হাত পা দিয়ে বিরক্ত করে না। মানুষটা ভালো, আমার পছন্দ হয়। মোটামুটি সুদর্শন, স্বাস্থ্যটা বেশ ভালো। এত চওড়া কাঁধ সাধারণত দেখা যায় না, কিন্তু কথাবার্তায় তেমন পটু নয়। গুছিয়ে কিছু বলতে পারে না। নিজের দুর্বলতা বেশ বোঝে, যে জন্য সহজে মুখ খোলে না। বাসায় বাবা মা ছাড়া ওকে আর কেউ পছন্দ করে না। নিপা আপুটাও বড্ড জ্বালায়। নিতা ওর নাম দিয়েছে উজবুক। এমন শয়তান সব কটা। ঘড়ি দেখলাম 3টে। উঠে পড়লাম। ব্যালকনির দরজাটা খুলতেই স্নিগ্ধ ফর্সা আলোয় চোখ ধাঁধিয়ে গেল। কি সুন্দর জ্যোৎস্না। সাদা সাদা মেঘগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে, আর তাদের মাঝে উজ্জ্বল একখানা পদ্মের মতো ফুটে আছে চাঁদখানা। উপমাটা বোধহয় ভালো হলো না। তা না হোক, আমি তো আর কবি নই। আমার খুব ভালো লাগতে শুরু করেছে। আমার রাতুলের কথা মনে পড়ছে। রাতুল, কবে যেন পরিচয় ওর সাথে? সম্ভবত স্কুল জীবনে। 8 কি 9-এ পড়ি। একটা ছেলে বড্ড বিরক্ত করত, ঢ্যাঙা মতন, মাথা ভর্তি ভীষণ কোঁকড়া চুল। একদিন আমার ওড়না ধরে টান দিল। বাসায় ফিরেই রাশেদ ভাইকে বলে দিলাম। রাশেদ ভাই তখন উঠতি মাস্তান। খালাতো বোনের অপমান তার সহ্য হলো না, বেধড়ক পেটালো ছেলেটাকে। পরের 1 সপ্তাহ কোঁকড়া চুল লাপাত্তা। ভাবলাম বিপদ কেটে গেল। কাহাতকারই জ্বালা সহ্য হয়। তবে খুব ভুল ভেবেছিলাম। হাতে মুখে ব্যান্ডেজ নিয়ে লজ্জার মাথা খেয়ে ঢ্যাঙা আবার হাজিরা দিতে লাগলো। অবশ্য সাহস করে আর কাছে আসে না, দূর থেকে করুণ চোখে চেয়ে থাকে। কেমন মায়া হলো। একদিন নিজেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, আপনি কি বলুন তো, এত মার খেয়েও আপনার লজ্জা হলো না? মুখ ফুলিয়ে ফেললো ঢ্যাঙা। মারতে ইচ্ছা হয় তুমি নিজে মারতে, রাশিদ ভাইকে বললে কেন? আপনি আমার ওড়না ধরে টানলেন কেন? তুমি আমার সাথে কথা বলো না কেন? কথা না বললে বুঝি ওড়না টোনা ধরে টানাটানি করতে হয়? ভুল হয়ে গেছে, আর কখনো করব না। মাফ চাওয়ার ভঙ্গিটা বড় ভালো লাগলো। ফস করে বলে বসলাম, নাম কি আপনার? রাতুল, তেজগাঁ স্কুলে পড়ি, ক্লাস 10-এ। পড়েন না ছাই করেন? পড়াশোনা করলে মেয়েদের স্কুলের সামনে ডিউটি দেওয়ার সময় পেতেন? কি করব, তোমাকে না দেখে থাকতে পারি না যে। তখন বয়স কম, এই ধরনের কথাও প্রথম শুনলাম। শরীরের গভীরে ঝিনঝিনিয়ে একটা বাজনা বেজে উঠল যেন। রাতুল খুব গদগদ স্বরে বলেছিল, তুমি খুব সুন্দর। ব্যাস, সর্বনাশটা হবার হয়ে গেল। কোঁকড়ার প্রেমে মশগুল হয়ে গেলাম। অবশ্য রাতুলের অনেক গুণ ছিল। একটু বোকা বোকা ধরনের হলেও খুব কাব্যি করে কথা বলতো। কোত্থেকে বিরাট বিরাট গোলাপ এনে দিত। 5 লাইনের উদ্ভট সব কবিতা লিখে এনে বলতো, তোমাকে নিয়ে রুবাইয়াত লিখেছি। আবার রাশেদ ভাইকে দেখলেই গা ঢাকা দিত।
আশ্চর্য, একটু একটু করে কেমন মিশে গেলাম ওর সাথে। 10টা বছর খুব কম সময় তো নয়। কখনো ভাবিনি আমাদেরকে এভাবে দূরে সরে যেতে হবে, দুজনার কেউই না। আমার বিয়ে ঠিকঠাক হচ্ছে, ও বেকার, কাজকর্ম করার তেমন ইচ্ছেও দেখি না। দিনভর রুবাইয়াত লিখছে, মাঝে মাঝে 2-4টে ছোট গল্প পত্রিকাতেও ছাপা হয়, তাতেই খুশি। পরিপূর্ণ স্বপ্নের জগতে বসবাস। অথচ ওদের বাসার অবস্থা খারাপ, যথেষ্ট খারাপ। বাবা নেই, ওর মায়েরও অবসর নেবার দিন ঘনিয়ে এসেছে। সঞ্চয় খুবই কম, ভাই বোন অনেকগুলো। আমার বিয়ের কথা শুনে হাসতে লাগলো, যেন আমার বিয়ে হতেই পারে না। হেসো না রাতুল, সত্যিই আমার বিয়ে ঠিকঠাক হচ্ছে। যা, আর কি বেরো না তো। আর কি মারছি না, এই রকমের একটা সস্তা ঠাট্টা করার জন্য কেউ ভরদুপুরে রমনা পার্কে আসে না। কি বলছি বুঝতে পারছো? আমার বিয়ে হতে যাচ্ছে। কার সাথে? বোকার মতো চোখ পিটপিট করলো। আর যার সাথেই হোক, তোমার সাথে হচ্ছে না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে তোমাকে। আমি কি করব? কি করবে মানে? ঝটপট একটা চাকরি জোগাড় করো। তোমাকে বিয়ে করলে আমার তো বাসায় থাকা আর হবে না, তখন বউকে খাওয়াবে কি? গোলাপ শুঁকে আর রুবাইয়াত শুনে তো পেট ভরবে না, ঠিক কি না? তা তো ঠিক, কিন্তু আমি চাকরি পাবো কিভাবে? আমার তো কোনো মামা চাচা নেই জানাশোনা। তাছাড়া শুধুমাত্র বিয়ে পাস, আমার তো চাকরি হবে না। ওদিকে তোমার বিয়ে। লিপি, আমি এখন কি করবো বলো তো? কল্পনার স্বর্গ থেকে মাটির পৃথিবীতে নেমে এসে একেবারেই অসহায় রাতুল। এক একটা দিন যায়, ওর অসহায়ত্ব তত বাড়ে। শুধু আমাকে জড়িয়ে ধরতে চায়। লিপি, তুমি বলে দাও না আমি কি করব। আমার মাথায় তো কিচ্ছু আসছে না। ভীষণ রাগ হয়ে গেল একদিন। তোমার মতো পুরুষের আমার দরকার নেই, নিজে কিছু করার ক্ষমতা নেই, সারাক্ষণ লিপি লিপি। আমি কি করব? তোমার হাত ধরে রাস্তায় নামবো, বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াবো? কতদিন ধরে বলছি কিছু একটা করো, কানে নাওনি। কেন কানে নাওনি তখন? কেন বলো? শেষে গলা ভেঙে যায় আমার, চোখে আঁচল চাপি। রাতুল অনেকক্ষণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে বিড়বিড়িয়ে কিছু বলে চলে যায়। বড্ড পিছু ডাকতে ইচ্ছে হলো, ডাকলাম না। ভরসা হলো এবার হয়তো কোমর বেঁধে লাগবে। 3 দিন পর টেলিফোন এলো। হ্যালো। লিপি? হ্যাঁ বলছি। রাতুলের কণ্ঠস্বর কান্না জড়ানো। বুক কেঁপে উঠল আমার। কি হয়েছে? কি হয়েছে রাতুল? লিপি, তুমি বিয়ে করে ফেলো। আমি একটা গাধা, আমাকে দিয়ে কিছু হবে না। রাতুল, বোকার মতো কথা বলো না। হ্যাঁ রাতুল, রাতুল, হ্যালো, হ্যালো। ফোন রেখে দিয়েছে ও। পরের কটা দিন পাগলের মতো খুঁজলাম ওকে, কোথাও পেলাম না। বিয়েতে বিরাট একটা গোলাপ এলো, অপূর্ব সুন্দর। এত সুন্দর গোলাপ কখনো দেখিনি। সেই ফুল শুকিয়েছে, পাপড়িগুলো মুড়মুড়ে হয়ে গেছে, তবু সযত্নে রেখে দিয়েছি। রাতুলের শেষ উপহার। আঁচলে চোখের কোণ মুছলাম, একটু লজ্জাও পেলাম। পুরানো প্রেমিকের কথা ভেবে কেমন নাটক করে কাঁদছি। এই বয়সে এসব মানায় নাকি? স্বামী,
নিজের সংসার, সব মিলিয়ে একটা পুনর্জন্ম। এখন কি আগের কথা ভাবলে চলে? শৈবালের সাথে আমার সম্পর্কটা একটু অদ্ভুত। অমন শক্ত সমর্থ একজন পুরুষ, অথচ আমার সামনে এলেই কেমন যেন দিশেহারা হয়ে যায়। আচ্ছা, বিয়ের পর কিছুদিন কি সব পুরুষই এরকম থাকে? সাজেদ ভাই অবশ্য এতটা ছিলেন না। কথাবার্তা কম বললেও প্রথম থেকেই জেদি দিনে নিজে যা বলেন সেটা মোটামুটি করে ছাড়েন। নিপা আপুর তেমন কোনো প্রভাব আছে বলে মনে হয় না। শৈবাল তেমন নয়। এই বাসায় কারোর উপরেই ওর শাসন খাটে না। সবার কাছেই ও মাই ডিয়ার ধরনের। ছোট ভাই বোনদের কাছেও যখন তখন বকুনি খাচ্ছে। আমার শাশুড়িও ওর ব্যাপারে সবসময় উদ্বিগ্ন। ছেলে বড় হয়েছে ঠিকই, কিন্তু কতটা পরিণত হয়েছে সে ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ আছে, বোঝা যায়। বাসর রাতের কথা মনে পড়ে। আমি প্রথম থেকেই বিয়ের প্রসঙ্গে খুব উদাসীন আচরণ করেছি। ছেলে দেখে ভালো খারাপ কিচ্ছু বলিনি। মতামত জানতে চাইলে চুপচাপ থেকেছি। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে সবাই ব্যবস্থা করেছেন। আগেই ঠিক করে রাখলাম বাসর রাতে ঠান্ডা হয়ে থাকবো। এই শরীর রাতুলের ছিল। এর প্রতিটি কণার ওপর ওর অধিকার আছে। সামান্য একটা আনুষ্ঠানিকতার জোরে কেউ যদি সেই অধিকার খর্ব করে, তাহলে তাকে স্বেচ্ছাচারী হয়ে তা করতে হবে। আমার শরীর সে নিক, হৃদয় পাবে না। যেমনটি হবে বলে ভেবেছিলাম আদৌ তেমন কিছু হলো না। বাসর ঘরে ঢুকে স্বামী ভদ্রলোকের রক্তিম মুখ দেখে হাসি চেপে রাখা দায় হয়ে পড়ল। আধ ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থেকে শেষে নিতান্ত নিরুপায় হয়ে বিছানার এক কোণে চুপ করে বসে পড়ল। আরো কতক্ষণ নিঃশব্দে কাটল কে জানে। অবশেষে অনেক সাহস করে যে কথাটা বলল, তা শুনে হাসবো কি কাঁদবো ভেবে পেলাম না। তোমার কি খুব ঘুম পেয়েছে? দাঁতে দাঁত চেপে হাসি ঠেকালাম। ভদ্রলোক আবার ভয় ভয় বলল, তোমার বোধহয় ঘুম পেয়েছে, শুয়ে পড়বে। বুঝলাম না ঘুমিয়ে রেহাই নেই। আর কিছুক্ষণ এভাবে বসে থাকলে ওই লোকই মূর্ছা যাবে। লাইট নিভিয়ে শুয়ে পড়লাম দুজন। মাঝে এক হাত ব্যবধান। ও পক্ষ থেকে ফারাক কমানোর কোনো প্রচেষ্টা দেখলাম না। ঘণ্টাখানেকের মাথায় হালকা নাক ডাকার শব্দ কানে এলো। আমার অসঙ্গত অভিমান বোধটা অনেকখানি কেটে গেল। এইরকম নিরীহ একজন মানুষকে বঞ্চিত করা কি ঠিক? আমি নিজে থেকে যতদিন না প্ররোচিত করলাম, ততদিন পর্যন্ত আমাকে ছুঁয়েও নি শৈবাল। কিচ্ছু জানে না, কিচ্ছু না। শিখিয়ে পড়িয়ে নিতে হয়েছে। সব মিলিয়ে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে ওকে। অমন চওড়া কাঁধের একজন মানুষ, অথচ কি নরম, ভাবাই যায় না। এই বাসায় আমার খারাপ লাগে না। কলেজে পড়ুয়া দুটো ননদ আছে, মোটামুটি খাতির হয়ে গেছে। জ্বালায় হচ্ছে রুবেলটা। 22-23 বছরের ধাড়ি ছেলে, সারাক্ষণ ভাবি ভাবি করছে। যখন তখন টাকার জন্য হাত পাচ্ছে, আবার সুযোগ পেলেই চুল টেনে পালাচ্ছে। শাসন করতে গেলে চোখ রাঙাবে, জানো আমি তোমার কে হই? দেবর। গলা ফাটিয়ে হাসবে। মাঝে মাঝে রেগে গিয়ে 2-4টে কিল বসিয়ে দিই, তাতে হাসির বেগ বাড়ে, বই কমে না। দুই ভাই একদম দুরকম। দুজনকেই আমার ভালো লাগে। একজনকে আমি জ্বালাই, তার প্রতিশোধ নেয় অন্যটা। এই জীবনের অন্যরকম তৃপ্তি আছে। তবুও আমি রাতুলকে ভুলতে পারছি না। নিউ মার্কেটে দেখা হলো একদিন।
সেই হালকা পাতলা শরীর, মাথা ভর্তি মিশমিশে কোঁকড়া কালো চুল, কিন্তু অনেক বদলেছে। মাত্র কমাসেই অচেনা হয়ে গেছে যেন। সমস্ত মুখের পেশিতে যন্ত্রণা স্পষ্ট ছাপ দেখলাম। ভাষা ভাষা চোখ জোড়ায় পূর্ণ হতাশা। অনেকক্ষণ দুজন দুজনকে দেখলাম। দু হাতে মুখ ঢেকে দ্রুত সরে গেল। কি হলো লিপি, শরীর খারাপ লাগছে নাকি? শৈবাল আমার কাঁধ ধরে ধাক্কা দিল। আমি কোনো জবাব দিলাম না। একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লাম। রাতুল খুব কষ্টে আছে। ওকে কঠিন পার্থিবতায় আছড়ে ফেলে আমি পালিয়ে এসেছি। নিঃসঙ্গ জীবন্তরীর হাল ধরে ক্রমাগত অজানা দিগন্তে হারিয়ে যাচ্ছে ও। আমাকে ওর প্রয়োজন, অথচ আমি বন্দী হয়ে আছি এই চওড়া কাঁধের নিরীহ মানুষটার কাছে। সে রাতে অনেক কাঁদলাম, অনেক স্মৃতি রোমন্থন করলাম। জ্যোৎস্নার সমুদ্রে দাঁড়িয়ে নিঃশব্দে রাতুল রাতুল বলে চিৎকার করলাম। শৈবাল কিছুই দেখল না, কিছুই জানল না। আচ্ছা, আমি কি শৈবালের প্রতি কোনো অবিচার করছি? নীতিবোধ বলে হ্যাঁ, হৃদয় বলে না। আমি আমি হ্যাঁ নাই দ্বন্দ্বে যেতে চাই না। সুদীর্ঘ 10 বছর ধরে একজনকে বিন্দু বিন্দু করে চিনেছি, গ্রহণ করেছি, নিজের সমস্ত বৈভব তিল তিল করে বিলিয়ে দিয়েছি। এই দেয়ার একনিষ্ঠ অভ্যেস কি এত সহজে বিস্তৃত হওয়া যায়? হয়তো একদিন শৈবাল তার নীরব অনুরাগে আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। তবুও নিশ্চিত জানি রাতুল আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াবে অন্তরের প্রতিটি প্রান্তর থেকে প্রান্তরে, চিরটা কাল। একটি সস্নেহ হাতের ছোঁয়ায় মগ্নতা ঝরে পড়ে। কি এত ভাবছো লিপি? কই কিছু না তো, ঘুম আসছিল না তাই। জ্যোৎস্না রাতে সবকিছু কি মায়াময় লাগে, তাই না? এরকম রাতেই বোধহয় কবিরা কবি লেখেন। কবিরা হচ্ছেন পাগল। তারা ভর দুপুরে পিচকলা রাস্তায় দাঁড়িয়েও পূর্ণিমার কথা ভাবতে পারেন। আমারও কিন্তু মাঝে মাঝে পাগল হতে ইচ্ছে করে। কেন বলো তো? এমনি। পাগল হবার মধ্যেও এক ধরনের আনন্দ আছে বোধহয়। কি আবল তাবল কথা বলছো? আবল তাবল? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাপারটা ব্যাখ্যা করি। একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে অনেক মানবিক ঝামেলা পোহাতে হয়। ইচ্ছে থাকলেও সে নিজের সব আশাকে বাস্তবে রূপ দিতে পারে না। অনেক রকম প্রতিবন্ধকতার কথা তাকে ভাবতে হয়। কিন্তু একজন পাগলের তো সেসব চিন্তা নেই। তার যদি রাত দুপুরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, সে তাই করবে। অন্য কি ভাবলো না ভাবলো তা ধর্তব্যের মধ্যেই আনবে না। ও, তোমার বুঝি এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে? করছে। তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। আমরা দুজনেই হাসতে লাগলাম। অন্তরঙ্গ সখ্যতার এই মুহূর্তগুলো বেশ লাগে। অন্তরের কোথাও মাধুর্যের হালকা প্রলেপ পুলিয়ে যায়। শৈবাল হঠাৎ হাসি থামালো। একটা কথা বলবো লিপি? বলো না। আচ্ছা ধরো, আমাদের বাসায় যদি একটি ছোট্ট মানুষ থাকে, যে যখন ইচ্ছে তখন হাসবে, যখন ইচ্ছে তখন কাঁদবে, কেউ সেই কান্না থামাতে পারবে না। কিন্তু যেই তুমি দুহাত বাড়িয়ে তাকে বুকে তুলে নেবে, অমনি সে কান্না ভুলে খিলখিল করে হেসে উঠবে। কেমন হয় লিপি? তুমি তুমি বাচ্চার কথা বলছো? নিশ্চয়। মা ইদানিং প্রায় বলছেন তার হাতে তেমন কাজও নেই, একটি বাচ্চা পেলে পড়তে যেতেন। আর আমাদের নিজেদের জন্যও তো একটি শিশুর প্রয়োজন। আমি কিছুটা বিমূঢ় হয়ে পড়ি।
জীবনে ওই একটি ব্যাপারকেই আমার ভয়, প্রসূতিকালের ওই সুতীব্র যন্ত্রণাকে আমি সহ্য করতে পারবো? কত মেয়ে তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, আমারও যদি তেমন কিছু হয়। তাছাড়া গর্ভবতীকালের বিরক্তিকর অবস্থার কথাটাও না ভেবে পারা যায় না। সব মিলিয়ে এই শিশু সংক্রান্ত ক্রিয়াকাণ্ডটি আমার কাছে কখনোই গ্রহণযোগ্য মনে হয়নি। আমাকে চুপ করে থাকতে দেখে শৈবাল বেশ অবাক হলো। লিপি, তুমি চাও না আমাদের কোনো ছেলে মেয়ে হোক? না, মানে এখন না হয় থাক, আরো কয়েকটা দিন যাক না। সংসারটা আগে ভালো মতো গুছিয়ে নিই, তারপর ওসব কথা ভাবা যাবে খুন। শৈবাল বেশ মনক্ষুণ্ণ হয়েছে। ও বেশ কিছুক্ষণ দূরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলো। আমার কিন্তু একটি বাচ্চার খুব শখ ছিল। ব্যাস, অভিমান হয়ে গেল তো? শখ পূরণ হবে না তাকে কেউ বলেছে? কয়েকটা দিন ধৈর্য ধরো না। এখনই বা অসুবিধে কোথায়? সংসার গোছানোর দোহাইটা কিন্তু তেমন জুৎসই নয়। কি ব্যাপার বলো তো শৈবাল, তুমি হঠাৎ বাচ্চা বাচ্চা করে খেপে গেলে কেন? আমাদের তো বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। এত তাড়াতাড়ি কেউই বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করে না। নিপা আপুকেই দেখো না, কত বছর বিয়ে হয়েছে, বাচ্চার প্রসঙ্গ কেউ তোলে না। প্রয়োজন হয় না তাই তোলে না। তা আমাদের এমন কি জরুরি প্রয়োজন পড়লো? ঠিক আছে, ওসব কথা বাদ দাও। তুমি না চাইলে কিছুই হবে না, কারণ সম্পূর্ণ কষ্টটা তোমাকেই ভোগ করতে হবে। তবুও অনুরোধ থাকলো, ব্যাপারটা নিয়ে ভেবে দেখো। বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। ও কিছুক্ষণ ইতস্তত করে শুতে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। শৈবালের কথাবার্তায় কি অন্য কোনো ইঙ্গিত ছিল? না তাই বা কি করে হয়? ও তো কিছুই জানার কথা নয়। নাকি স্বাভাবিক মনেই এই প্রসঙ্গ তুলেছে ও? পরিষ্কার কিছুই বুঝতে পারলাম না। বিছানায় ফিরে দেখলাম শৈবাল উপর হয়ে শুয়ে আছে, ঘুমোয়নি। আমি আলতো করে ওর পিঠে একটা হাত রাখলাম। ও নিঃসাড় হয়ে পড়ে থাকলো। বুঝলাম সত্যি সত্যি অভিমান হয়েছে। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, আগামী বছর। ঠিক আছে? ঝট করে মুখ ফিরিয়ে হাসলো। ঠিক তো? ঠিক ঠিক ঠিক, তিন ঠিক, ব্যাস। শেষ হলো সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের প্রথম পর্ব। নমস্কার। 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 আজকে আমরা শুনব সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের দ্বিতীয় পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। আরও অনেক প্ল্যানস অবশ্য আছে, ওয়েট করছি আপনারা আরও কয়েকজন জয়েন করে ফেলুন। কাজেই এই ভিডিওর তলায় বা চ্যানেলের পেজে যে জয়েন বাটনটি আছে সেটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান সঙ্গে আছি থাকবো ক্লাবের। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি, আইফোনে কিন্তু জয়েন বাটনটি দেখা যায় না। কাজেই আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে জয়েন করতে পারেন।
প্রথম পর্বে আমাদের আলাপ হলো শৈবাল এবং লিপির সাথে। তারা একটি ম্যারিড কাপল, বেশ আছে, কিন্তু ক্রমশ বোঝা গেল যে তাদের সম্পর্কের মাঝে একটি ছায়া আছে, রাতুলের ছায়া, মানে লিপির প্রাক্তন প্রেমিকের ছায়া। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই রাতুল শৈবালকে মাঝে মাঝে চিঠি লেখে, এবং সেই চিঠিতে সে শৈবালকে সবসময় মনে করিয়ে দেয় যে লিপি যেহেতু শৈবালের সাথে আছে, শৈবাল কতটা সৌভাগ্যবান। এদিকে লিপিও যে রাতুলকে পুরোপুরি ভুলতে পারেনি তার প্রমাণও আমরা পেলাম প্রথম পর্বে। দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর গড়ায়। শুরু করছি মোহনায় দাঁড়িয়ে দ্বিতীয় পর্ব। রুবেল কখনো আমার অফিসে আসে না, ওকে দেখে তাই বেশ অবাকই হলাম। গম্ভীর মুখ, থমথমে দৃষ্টি। কিরে তুই? একটা কথা ছিল ভাইয়া। খুব ইম্পর্টেন্ট কথা মনে হচ্ছে। ভাইয়া, একটা খুব বাজে কথা শুনলাম। কি কথা? আচ্ছা, ভাবির সম্বন্ধে তুমি কতটা জানো? কি শুনেছিস তাই বল। বিয়ের আগে ভাবির একটা গভীর প্রেম ছিল। তাতে কি হয়েছে বোকা? এরকম তো প্রায় সব ছেলে মেয়েরই থাকে। তুমি বুঝতে পারছো না ভাইয়া, ওদের মধ্যে সব ধরনের সম্পর্ক ছিল। কার কাছে শুনলে? ভাবির দুঃসম্পর্কের এক খালাতো ভাইয়ের কাছে। আমি দীর্ঘক্ষণ চুপ করে থাকলাম। এই সম্ভাবনার কথা আমার আগেই মনে হয়েছিল, স্পর্শকাতর ব্যাপার, তাই এসব নিয়ে কারোর সাথে ভুলেও আলাপ করিনি। রুবেল অন্য ধাঁচে গড়া। ওর ভালোবাসার মানুষদের কোনো ত্রুটি বিচ্যুতি ও একেবারে সহ্য করতে পারে না। আমি শীতল গলায় ওকে বোঝাবার চেষ্টা করলাম। দেখ রুবেল, তুই যার কাছেই যাই শুনে থাকিস না কেন, সেটা পুরোপুরি সত্য নাও হতে পারে। আর যদি সত্য হয়ও, তাহলেও এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা আমাদের উচিত হবে না, কারণ তাতে দুপক্ষেরই মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। যা হওয়ার হয়ে গেছে। আসলে বিয়ের আগে আমাদের উচিত ছিল আরও খোঁজ খবর নেওয়া। তা যখন নিইনি, দোষটা আমাদেরও কিছুটা। তুই কিন্তু এসব কথা কাউকে বলতে চাস না। না, এটা কি বলে বেড়ানোর মতো কথা? কিন্তু এবার থেকে ওর মুখ দেখলে দুবার করে থুতু ফেলবো। বিশ্বাসঘাতক। এই কথা বিয়ের আগে কেন জানায়নি? রুবেল, তুই দুঃখ পেয়েছিস বুঝতে পারছি। ওর দিকটাও একটু ভেবে দেখ। ওর বাবা মা কিছুটা চাপ দিয়ে বিয়েতে রাজি করিয়েছিলেন ওকে, আর আমরাও তো সেটা আঁচ করেছিলাম, তবুও তো পিছু হটিনি। ভাইয়া, তুমি ওর ওকালতি করো না তো। ওকালতি করছি না গাধা, তোকে ঠান্ডা করার চেষ্টা করছি। দয়া করে ওর সামনে এমন কিছু করিস না যাতে ও দুঃখ পায়। রুবেল ক্রুদ্ধ দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করল। মা ঠিকই বলে, ওই মেয়েটা সত্যি তোমাকে জাদু করেছে। চলে গেল রুবেল। আমি আনমনে হাসলাম। আমার ভেতরের যন্ত্রণা ওরা বুঝবে কি করে? বিয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় রাতুলে চিঠি পেলাম। কিছুই বুঝতে বাকি থাকলো না। এতদিনে পরিস্থিতি অনেক সহনীয় হয়ে উঠেছে। এখন আর লিপিকে দেখলেই একটি দীর্ঘদেহী পুরুষের ছবি আঁকার চেষ্টা করি না। কষ্টের সেই তীব্রতাও অনুভব করি না। চলুক না যেভাবে চলছে। এবারে চিঠিখানা সংক্ষিপ্ত, ভেবেছিলাম পড়ব না। ওতে কি লেখা আছে সে তো জানি, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলের জয় হলো। প্রিয় শৈবাল, আজ মনে হচ্ছে আমি ভুল করেছি। যে কষ্টের অনলে আমি দিবানিশি দগ্ধীভূত হচ্ছি, নিজের অজান্তেই তোমাকেও বোধহয় সেই অগ্নিতেই আহ্বান করেছি। আমাকে ক্ষমা করো বন্ধু। এতদিন যা বলেছি মনে করো সেসব প্রহেলিকার আলাপ। লিপি তোমার, তাকে ছায়ার মতো জড়িয়ে রাখো, তার হৃদয়ে আঁধারের প্রদীপ হয়ে থাকো। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। বিদায়। সুখে থেকো, ভালো থেকো। রাতুল।
সম্পূর্ণ চিঠিখানাই আমার কাছে রহস্যময় মনে হলো। রাতুলের এই হঠাৎ পরিবর্তন কেন? মাত্র 8-10 দিনের ব্যবধানে কি এমন ঘটলো যে রাতুল আমাকে মুক্তি দিতে চায়? আমি হৃদয়ের গভীরে কোনো অজানা সংকেত পাচ্ছি। রাতুলের সাথে আমার দেখা হওয়া প্রয়োজন, খুব শীঘ্রই। বিকেলে বাসায় ফিরে দেখি লিপি মুখ ভার করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আলতোভাবে হাসল। কি বেগম সাহেবের মন খারাপ মনে হচ্ছে? রুবেল রুবেল আমার সাথে আজ খুব খারাপ ব্যবহার করেছে। দুপুরে খাবার সময় ডাকতে গেলাম, এত জোরে চেঁচিয়ে উঠল। সে তো তোমাদের দুজনের ব্যাপার, তোমরা মিটমাট করে নিও। না শৈবাল, রুবেলের ব্যবহার আমার একদম ভালো লাগেনি। ও আজকে একটা বাজে গালি দিয়েছে। তুমিও একটা জুৎসই গালি দিয়ে দিতাম যদি বুঝতাম ও ঠাট্টা করছে। ও সিরিয়াসলি বলেছে। অত্যন্ত নাজুক অবস্থা। রুবেলের রাগ তীব্র, ওকে সহজে ঠান্ডা করা যায় না। বেশ কিছুদিন এরকম চলবে, তারপর হয়তো নিজের থেকেই শান্ত হবে। আমি লিপিকে এড়ানোর জন্য টয়লেটে ঢুকলাম। সেই রাতে লিপি ঘুমিয়ে পড়েছে নিশ্চিত জেনে বিছানা ছাড়লাম। রাতুলের ঠিকানাটা আমার প্রয়োজন। লিপির ডায়েরি ঘাটলে পাওয়া যেতেও পারে। কাজটা খারাপ হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই। একান্ত আবশ্যক না হলে তৃতীয় কাউকে রাতুলের কথা জিজ্ঞেস করতে নারাজ আমি। ঘরের বাতি জ্বাললাম না, ডায়েরিটা নিয়ে ডাইনিং স্পেসে চলে এলাম। অনেক কিছু লিখেছে লিপি, সবই সাংকেতিক ভাষায়। যতদূর মনে হলো বোধহয় শর্ট হ্যান্ড। সমস্ত ডায়েরি ঘেটে এক বর্ণ বুঝতে পারলাম না। নিরাশ হয়ে সেটাকে জায়গা মতো রেখে বিছানায় ফিরলাম। লিপি অঘরে ঘুমোচ্ছে। স্লিপিং গাউনটা এলোমেলো হয়ে শরীরের উপর দিকে উঠে এসেছে। নিম্নাঙ্গের অনেকটাই অনাবৃত। ঢেকে দিলাম। মুখের উপর চুল পড়েছিল, সরিয়ে কপালে চুমু খেলাম। এই সুন্দর মেয়েটার উপর হঠাৎ ভীষণ মায়া হচ্ছে। আমার চেয়ে ওর নিজের যন্ত্রণাও কি খুব কম? কতদিন গভীর রাতে ওর কান্না শুনেছি, চাপা ওখলানো কান্না। পৃথিবীর সব মানুষই বোধহয় দুঃখী। আচ্ছা, রাতুলের ঠিকানাটা কিভাবে পাওয়া যায়? নিপার সাথে কথা বলতে হবে, ও হয়তো সাহায্য করতে পারে। পরদিন অফিস থেকে নিপাকে ফোন করলাম। নিপা একটু অবাক হলো। কি ব্যাপার শৈবাল, খারাপ কিছু? জি না, আপনার সাথে লিপির ব্যাপারে কিছু আলাপ করতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ, লিপির কিছু হয়েছে নাকি? না মানে আপনি কি রাতুলকে চেনেন? রাতুল? জি। নিপা অনেকক্ষণ নিঃশব্দ থাকলো। হঠাৎ এই কথা জানতে চাইছো কেন তুমি? নিপা, আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তা নয়। আমি একটা ব্যক্তিগত কারণে তাকে খুঁজছি। আপনি চেনেন ওকে? খুব ভালো করে, উড়নচণ্ডী একটা। লিপির সাথে তো ওর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জি জানি। আচ্ছা, রাতুলের বাসার ঠিকানাটা আপনার জানা আছে? কেন? বাসার ঠিকানা দিয়ে কি করবে তুমি? ওর সাথে একবার মুখোমুখি হতে চাই, জাস্ট কৌতূহল। আচ্ছা, লিপি কি? জি না, সেসব কিছু নয়, স্রেফ কৌতূহল। ও,
কাঁঠাল বাগান বাজারে গিয়ে যে কোনো দোকানে ওর নাম বললে বাসা দেখিয়ে দেবে, কিন্তু শৈবাল, ওর সাথে দেখা করে তোমার কি লাভ বলো তো? আপা, আমার চারপাশে একটা অনাবশ্যক জটিলতা পাকিয়ে উঠছে, আমি সেটা চাই না। সেজন্যই রাতুলের সাথে আমার দেখা করা দরকার। কিন্তু আপনি অযথা দুশ্চিন্তা করবেন না প্লিজ। লিপিকে আমি এর সম্বন্ধে কিছু বলিনি। ও বলো না। হ্যাঁ, ও ও খুব কষ্ট পাবে। কাঁঠাল বাগানে যে বাসাটি রাতুলদের বলে আমাকে চেনানো হলো, সেটার দুর্দশা দেখে আমি যথেষ্ট দমে গেলাম। রাতুলের কথা যতবারই ভেবেছি, কখনো ওকে কোনো দিক থেকে দরিদ্র করিনি, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি। এরকম পলেস্তারা খসা কার্নিশ ভাঙা জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট একতলা বাড়িটিতে যে রাতুল বাস করে, তার সাধ্য কি যে সে আলিশান দালান থেকে লিপিকে ছিনিয়ে আনে। আমি দুরু দুরু বুকে ভাঙা গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। সুশান্ত পরিবেশ, মাঝে মাঝে একটি কিশোরী মেয়ের গলা ভেসে আসছে। রান্নাঘর থেকে বাসনকোসন নাড়াচাড়ার ঠুং ঠাং শব্দ, ব্যাস, আর কোনো শব্দের বাহুল্য নেই। বিকেলের শেষ ক্ষণে এই পরিবেশটাকে বড় মধুর মনে হলো। আমি যথেষ্ট দ্বিধা সংকোচ নিয়ে রাতুল, রাতুল বলে ডাকলাম। একটি মেয়ে দরজা খুলল। বয়স বোধহয় 15-16 হবে, বেশ সুশ্রী মায়াময় মুখখানা। ভাইয়া তো বাসায় নেই। গলা শুনেই বুঝলাম এই মেয়েটি পড়ছিল। কখন আসবেন? তার তো কোনো ঠিক নেই, হয়তো আজ আর এলোই না, এও হতে পারে। মানে তাহলে থাকেন কোথায়? বাহ, বন্ধুদের বাসায়। আপনার নামটা বলে যান, ভাইয়া এলে বলে দেব। আমি বোঝার চেষ্টা করি এই মেয়েটির কাছ থেকে কিছু জানা সম্ভব কিনা। চেহারা দেখে এই ধরনের তথ্য বের করা যায় কিনা জানি না, তবে আমি পারলাম না। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা অবাক হলো। আপনি কি ভাইয়ার বন্ধু? না, ঠিক বন্ধু নই, আবার বন্ধুও। আচ্ছা, তুমি লিপিকে চেনো? লিপি আপা? হ্যাঁ, চিনি তো। কেন? আমি আমি লিপির স্বামী, আমার নাম শৈবাল। মেয়েটা দু চোখ বড় বড় করে চেয়ে থাকলো। আপনি মানে আমাদের বাসায় এসে ভাইয়াকে খুঁজছেন কেন? আমি তোমার ভাইয়ার সাথে আলাপ করতে এসেছিলাম, একটা কাজও ছিল অবশ্য। তোমার ভাইয়া গত 4-5 মাসে আমাকে বেশ কিছু চিঠি লিখেছেন। সেগুলো পড়ে মনে হলো মানসিকভাবে তিনি খুব কষ্টের মধ্যে আছেন, তাই। ভাইয়া আপনাকে চিঠি লিখেছে? এসব কি বলছেন আপনি? ভাইয়া তো আপনার নাম শুনলেও খেপে যায়, ও কখনো আপনাকে চিঠি লিখতে পারে না। কিন্তু আমি তো 9-10টা চিঠি পেয়েছি। একটা চিঠি দেখাতে পারবেন আমাকে? ভাইয়ার লেখা দেখলেই আমি চিনতে পারবো। আমি চিঠিগুলো সাথে করেই এনেছিলাম, বাড়িয়ে দিলাম। একবার চোখ বুলিয়ে মেয়েটা দৃঢ় স্বরে বলল, এ তো ভাইয়ার লেখা না। তুমি শিওর? 100% শিওর। নিশ্চয়ই অন্য কেউ আপনার সঙ্গে ঠাট্টা করার জন্য এগুলো লিখেছে। আপনি যদি আমার কাছে একটা চিঠি রেখে যান, তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি। আমি সবগুলো চিঠি ওকে দিয়ে দিলাম। পড়ো, বেশ মজা পাবে। আচ্ছা, তোমার নামটা তো জানা হয়নি। শম্পা। শম্পা, আমি যদি মাঝে মাঝে আসি তুমি রাগ করবে? না, কেন রাগ করব? আপনি আবার আসবেন। ফিরতে গিয়েও থমকে দাঁড়ালাম। শম্পা, তোমাকে আর দু একটা কথা জিজ্ঞেস করবো। করুন না। লিপি কি তোমাদের বাসায় কখনো এসেছে? আপনি এই কথা জানতে চাইছেন কেন? শম্পা, তুমি যা ভাবছো তা নয়। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। লিপি এখনো আমার স্ত্রী। ওর সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছে হয়, এইটুকুই। সব কথা তো ওকে জিজ্ঞেস করা যায় না, যায় কি?
না, হ্যাঁ, লিপি আপা প্রায়ই আমাদের বাসায় আসতো। আমরা তাকে... থামলে কেন? বলো, আমি কিচ্ছু মনে করব না। আমরা তাকে ভাবি বলে ডাকতাম। আচ্ছা, তো নিশ্চয়ই আমার ওপর তোমাদের খুব রাগ। না তো, আপনার কি দোষ? আপনি তো কিছু জানতেন না। ভাইয়া তো ভয় পেয়ে পালিয়ে গেল। ভাইয়াটা যে ভীতু না, বসে বসে গল্প কবিতা লিখতে পারে, আর কিচ্ছু পারে না। তোমার ভাইয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু আপনি আরেকদিন বিকেলে চলে আসুন না, ঠিক দেখা হয়ে যাবে। তবে ভাইয়া কিন্তু দেখতে আপনার মতো সুন্দর না। আচ্ছা, তাহলে আমি সুন্দর? নিশ্চয়ই। সিনেমায় নামলে আপনি নীলখাত খুব নাম করতেন। দূর, সিনেমায় বুঝি শুধু চেহারা দেখালেই চলে? সেখানে নাম করতে গেলে তুখোড় অভিনেতা হতে হয়। ওই একটা কাজ আমি একেবারে পারি না। শম্পা চোখে মুখে লজ্জা করে হাসতে লাগলো। না পারলেই বা কি, আপনি তো আর কোনোদিন সত্যি সত্যি সিনেমায় নামতে যাচ্ছেন না। সিনেমা নাটক না করলেও অভিনয় করতে হয় শম্পা। এই বেঁচে থাকাটা খুব দীর্ঘ ভূমিকার একটা অভিনয়। যে যত ভালো অভিনেতা সে তত উপরে ওঠে। কি আবল তাবল কথা বলছেন আপনি? এমন সময় প্রায় 4-5 জনের একটি ছেলে মেয়ের দল গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। শম্পা বলল, আমার ভাই বোন পাশের বাসায় বেড়াতে গিয়েছিল। আসেন, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। না না, তার দরকার নেই। কেন শৈবাল ভাই? ওরা ওরা আপনাকে অপছন্দ করবে না। তবুও থাক, আমার পরিচয়টা শুধুমাত্র তোমারই জানা থাক, ওদেরকে বলবে না। কেন? বললে কি হবে? আমি তোমার ওপর রাগ করব। শম্পা হাসতে লাগলো। ছেলে মেয়েগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটি মেয়ে চাপা গলায় জানতে চাইল, কে রে শম্পা? বলা যাবে না। আমি যাই শম্পা। আমি গেটের দিকে পা বাড়ালাম। আবার আসবেন তো? আসবো। অবশ্যই আসবেন। চিঠির ব্যাপারটা আমি দেখব। দেখো। গেট পেরিয়ে দ্রুত রাস্তায় নামলাম। ঠিক সেই সময় পেছনে ছোটখাটো একটি আশ্চর্য ধ্বনি কানে এলো, সম্মিলিত কণ্ঠে। বুঝলাম শম্পা পরিচয় ফাঁস করে দিয়েছে। ওরা আমার উপস্থিতিকে কিভাবে গ্রহণ করবে? রাতুলের সাথে আজ দেখা হলো না, হয়তো কোনোদিন হবেও না। হতে পারে যখনই আমি রাতুলের খোঁজে আসবো তখনই নিয়তির অমোঘ নির্দেশে সে বাসায় থাকবে না। কিন্তু তবুও আমার আসার উদ্দেশ্য বৃথা হয়নি। অন্ততপক্ষে একটি ব্যাপার আমি আজ পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলাম। স্বার্থপরের মতো লিপিকে ঐকান্তিকভাবে নিজস্ব করে করে রাখার আমার উদ্দেশ্য নয়। যদি তাকে বন্ধুর মতো গ্রহণ করতে পারি, আত্মীয়ের মতো কাছে টানতে পারি, তাহলে এই বাড়িতে প্রবেশের অধিকার লিপির জন্য পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য। তবে রাতুল কি এ কথা বুঝতে পারবে? দুপুরটা বড্ড বিরক্তিকর। শৈবাল অফিসে থাকে, মা যান ঘুমোতে, ননদ দুটি ভিসিআর নিয়ে বসে থাকে। আমার ছবি দেখতে ভালো লাগে না। আমি এই সময় সাধারণত ঝুল বারান্দায় একটা বেতের চেয়ার নিয়ে চুপচাপ বসে থাকি। অলস তপ্ত দুপুরের ক্লান্ত পরিবেশ দেখতে দেখতে কত কথা ভাবি। রাতুলের কথা, বাসার কথা, বান্ধবীদের কথা, শৈবালের কথা। কোনো একভাবে সময়টা কাটিয়ে দেয় আর কি। প্রথম দিকে ঘুমানোর চেষ্টা করেছি, আসে না। অযথা বিরক্তি লাগে। গল্পের বইটি পড়তেও তেমন মন বসে না। তার চেয়ে এই বসে থাকাটা তবু স্বস্তিকর। এরকম বসে থাকতে থাকতেই একদিন রাতুলকে দেখলাম নিঃসঙ্গ ফুটপাতে একাকী দাঁড়িয়ে। সেই ঢ্যাঙা শরীর, কোঁকড়ানো চুল, ঠোঁটে সিগারেট, নীল রংচটা জিন্সের ওপর খত্তরের পাঞ্জাবি পরেছে, দু চোখে বিষণ্ণ দৃষ্টি। আমার হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে গেল। ও কি সত্যি রাতুল? বিশ্বাস হতে চায় না।
রাতুল ছেলে মানুষের মতো অনেকগুলো দাঁত বের করে হাসলো। রাতুল, ও রাতুল, এমন করে আর কেই বা হাসবে? আমি ঝট করে উঠে দাঁড়িয়ে ওকে হাতের ইশারায় ডাকলাম। ও এলো না, তেমনি ভাবেই দাঁড়িয়ে থাকলো। আবার ইশারা করলাম, তবুও এলো না। আমি যেন হঠাৎ আমার খোলসটাকে বিস্তৃত হলাম। ভুলে গেলাম রাতুলের সাথে কি দুস্তর ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। এখন ওই পুরুষটির নিতান্তই অনাত্মীয় হয়ে গেছে। সিঁড়ি ভেঙে যখন নিচে নামছি তখন মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের খেলা চলছে। রাতুল থাকবে তো? নিশ্চয়ই থাকবে, নাকি চলে যাবে? বার কয়েক হোঁচট খেয়ে দরজা খুলে যখন বাইরে এলাম ততক্ষণে ফুটপাত শূন্য। রাতুল সত্যি চলে গেল। আমার বিশ্বাস হতে চাইছে না। ও চলে যেতে পারলো? চলে যদি যাবে তাহলে এলো কেন? প্রচন্ড অভিমান বোধ আমাকে উন্মত্ত করে তুলল। ঘরে ফিরে অনেকক্ষণ কাঁদলাম। কেন আমি ওই শয়তানটার মায়া ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না? কেন ওকে হৃদয় থেকে একেবারে মুছে ফেলতে পারছি না? অজস্র কেনর কোনো উত্তর আমার জানা নেই। আমি কাঁদতে কাঁদতে বিছানা বালিশ ভিজিয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম। শৈবাল বাসায় ফিরে আমাকে ডেকে তুলল। ওর চোখে অবাক দৃষ্টি। আমি একটু লজ্জায় পেয়ে গেলাম। ওভাবে কি দেখছো? তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলাম? খুই না তো। না, মিথ্যে কথা বলো না। আরে না, আসলে বেশ গরম পড়েছে তো, তাই ঘেমে নিয়ে গেছি। কেউ কিছু বলেছে? আরে না না, কে কি বলবে? শৈবাল কিছু বলল না। গম্ভীর হয়ে কাপড় পাল্টাতে লাগলো। সারা মুখে শুকনো অশ্রুর চিহ্ন আমার। রাতে খাবার সময় একটা বিশ্রী ঘটনা ঘটল। রুবেল গত কিছুদিন ধরে কেন যেন আমার সাথে বেশ খারাপ ব্যবহার করছে। কথা বললে জবাব দেয় না, আগের মতো ইয়ার্কি ঠাট্টা করে না, সারাদিনে একবারও ভাবি বলে ডাকে না। ও এমনিতে খুব বদমেজাজি ধরনের। আমিও তাই সাহস করে কিছু জিজ্ঞেস করিনি। ভেবেছি হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ওর। কিন্তু আজ যে ঘটনাটা হলো এর জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। শৈবালকে তরকারি দিয়ে আমি রুবেলকে দেবো বলে এগিয়ে গেছি। ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুবেল। মা, ওকে দিতে বারণ করো। কেন রে? লিপির সাথে তোর হঠাৎ কি হলো? দুজনে এত খাতির ছিল। তুমি ওকে আমার পাশ থেকে সরে যেতে বলো মা। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম। লিপি, চলে এসো। কেন আসবো? ওর সাথে কি করেছি আমি যে ও এইরকম ব্যবহার করছে? এটা কিন্তু প্রথম না। গত কয়েকদিন ধরে ও আমার সাথে জঘন্য ব্যবহার করছে। কেন? আরে দূর, ওর কথা বাদ দাও তো। তুমি খেতে বসো প্লিজ। না, বাদ দেব না। আজ ওকে জবাব দিতে হবে। তোমার মতো মেয়ের সাথে এর চেয়ে ভালো ব্যবহার কে করবে? হ্যাঁ, দাঁতে দাঁত চেপে রুবেল বলল। আমার মতো মেয়ে? আমার মতো মেয়ে মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই বুঝতে পারছো না? না, আমার ভাইয়াকে তুমি ঠকাওনি? আমার মাথা ঘুরে গেল। কি বলছে এসব রুবেল? কিসের ইঙ্গিত দিচ্ছে ও? তবে কি কোনোভাবে সবকিছু জেনে গেছে ও? শৈবাল উঠে এসে রুবেলকে একটা চড় বসিয়ে দিল। রুবেল গট গট করে হেঁটে বেরিয়ে গেল। মা বেশ ঘাবড়ে গেছেন। শৈবাল, কি বলছে রুবেল? কিছু না মা, ওই পাগলের কথা কান দিও না। কিন্তু ও তো কখনো এমন করে না রে। ওর স্বভাব তো জানোই, মেজাজ বিগড়ে গেলে কাউকে সহ্য করতে পারে না। মা চুপ করে গেলেন। ননদ দুটিও আমার দিকে একটা সন্দেহের চাহনি দিয়ে নিঃশব্দে যেতে লাগলো। আমার ভীষণ কষ্ট হতে লাগলো।
স্পষ্ট বুঝতে পারলাম ওরা সবাই আমাকে সন্দেহ করছে। যদি রুবেল সত্যিই কিছু জেনে থাকে তাহলে এরাও সবাই জানবে, শৈবাল জানবে। বুক ফেটে কান্না এলো। সব পেয়েও কি হারাতে চলেছি? লিপি, খেতে বসো। নরম গলায় বলল শৈবাল। আমি বসলাম না, দ্রুত ওদের সামনে থেকে সরে এলাম। নির্জন ঘরে ঝরঝরিয়ে কেঁদে মনটাকে হালকা করতে চাইলাম। বুঝতে পারছি সর্বনাশ ঘনিয়ে আসছে। কি করে ঠেকাবো তাকে? স্বেচ্ছায় যে অপরাধ করিনি তার কঠিন শাস্তি কেন একা বহন করব? রাতুলের ওপর প্রচন্ড রাগ হলো। ওরই কাপুরুষতার জন্য এই ফাঁদে পড়েছি আমি। কেন তখন পালিয়ে গেল? যাকে ভালোবাসে তাকে বরণ করে নেবার সাহস ওর কেন ছিল না? ভাঙনের খেলা শুরু হয়ে গেছে। আর বোধহয় অভিনয় চলবে না। শৈবাল আমাকে ক্ষমা করে দেবে জানি, কিন্তু অন্যেরা করবে না। ওরা সবাই মিলে নিষ্ঠুর প্রতিশোধ নেবে। এখন থেকে প্রতিটি ক্ষণ আঘাতের প্রতীক্ষায় থাকতে হবে। রাতুল প্রতিদিন দুপুরে আসে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে থাকে। আমি উদাসীন চোখে ওকে তাকিয়ে তাকিয়ে দেখি। কোনো উচ্ছ্বাস প্রকাশ করি না, হাতছানি দিয়ে ডাকি না। শুধু ভাবি একজন মানুষের কি অপরিসীম শক্তি। আর কিছু না হোক, স্রেফ স্মৃতি দিয়েই সে অন্য একজন মানুষকে কাতর করতে পারে, ধ্বংস করতে পারে। রাতুল আমাকে পরিপূর্ণতা দিয়েছিল, নিজের মূল্য বুঝতে শিখিয়েছিল। পরিবর্তে নিয়েছেও অনেক কিছু, আরও নেবে। অবশেষে একদিনও নিজেই আমাকে হাতছানি দিয়ে ডাকলো। আমি যাব না করেও নিচে নেমে এলাম। কতদিন কথা হয়নি দুজনে। ওর সেই ভরাট কণ্ঠস্বর শুনতে বড় ভালো লাগতো। হয়তো হয়তো সেটুকু লোভেই, নয়তো অন্য কিছু, নিজেও জানি না। রাতুল গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসলো, ঝরঝরে স্নিগ্ধ হাসি। আমিও হেসে ফেললাম। ওর হাসিটা এমন ছোঁয়াচে না। উঠোন পেরিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক শুকিয়ে গেছে রাতুল, চোখের কোণে কালি, ভেতরটা হু হু করে উঠল। এই শিশুর মতো মানুষটার উপর রাগ করে লাভ কি? 10 বছর ধরে ওকে দেখেছি। ওর চরিত্রের প্রতিটি গুণ আমার জানা। কেমন আছো লিপি? তুমি কেমন আছো? ভালো না, খুব নেশা করি, কিন্তু তোমার কথা ভুলতে পারি না। বোধহয় তেমন ভাবে চেষ্টা করনি। একটা মানুষের কথা ভোলা তেমন কোনো কঠিন কাজ নয় তো। তুমি আমাকে ভুলে গেছো? ভুলে গেলে আর চিনলাম কি করে? বাসায় কেউ নেই? থাকবে না কেন? শৈবাল ছাড়া সবাই আছে। কেন? না, ওরা যদি কেউ দেখে ফেলে? ওরা সব জেনে গেছে। জানো রাতুল, সবাই মিলে এত খারাপ ব্যবহার করে, মনে হয় যেন আমি একটা দাগি আসামি। তোমার স্বামীও? না না, ও সেরকম মানুষই না। এসব নিয়েও আমাকে কখনো কিছু বলে না, কিছু জানতে চাইও না। তুমি বাসায় চলে যাচ্ছ না কেন? কি হবে বাসায় গিয়ে? বাবা মাকে অনেক জ্বালিয়েছি গো। বিয়ের পরও যদি জ্বালাই তাহলে নিজের সম্মান বলে আর কি থাকলো রাতুল? তুমি তখন কেন পালিয়ে গেলে বলো তো? নইলে কখনো এমন হতো না, আমি তোমাকে বিয়ে করতাম। আমার অন্যায় হয়ে গেছে লিপি, আবার কি সব আগের মতো করা যায় না? থাকি হয় নাকি? কেন হবে না? তুমি দেখে নিও, আমি খুব ভালো স্বামী হব। আমার কান্না এসে গেল। এই ছেলে মানুষটা পৃথিবীতে চলবে কি করে? বোকার মতো কথা বলো না রাতুল। আমার স্বামী আছে, সে আমাকে ভালোবাসে। তার মুখের দিকে তাকিয়ে এসব চিন্তা আমাদের মানায় না। তুমি চলে যাও। আর আসবো না। এখানে এসো না। যদি আমাকে খুব দেখতে ইচ্ছে করে তাহলে নিপা আপুকে দিয়ে খবর পাঠিও, আমি যাব।
কিন্তু এভাবে এখানে আর কখনো নয়। রাতুল ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আমি গেটে হেলান দিয়ে সেই দৃশ্য দেখলাম। এই মানুষটাকে আমি কেন ভালোবাসি? কি আছে ওর মধ্যে? কেন ওকে ভোলা যায় না? রাতগুলো কেটে যায় নির্জীব মধ্যাহ্নের মতো। শৈবাল আমাকে স্পর্শ করে না। সারাদিনের সহজ স্বাভাবিক ব্যবহারের জবনিকায় যে উদ্দাম অভিমান লুকিয়ে থাকে, রাতের অলস মুহূর্তে একান্ত সঙ্গোপনে তা আমাদের দুজনার সম্পর্ককে নিয়ে লুকোচুরি খেলে। ও স্বভাবজাত পরিচ্ছন্ন ভঙ্গিতে শুয়ে থাকে, অন্যদিকে মুখ। আমি ওর কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে যথাসম্ভব দূরে সরে থাকি। ব্যবধান বাড়ছে, উত্তরোত্তর বাড়ছেই। জানি না কোথায় গিয়ে শেষ। খুব ভোরে ঘুম ভেঙে গেছে। অনুভব করলাম নিদ্রার অসচেতন মুহূর্তে নিজের অজান্তেই শৈবালের শরীরের আশ্রয় নিয়েছি। ওর মুখ ঢেকে গেছে আমার দীর্ঘ চুলের রাশিতে। আমাকে সরিয়ে দেয়নি শৈবাল, এক হাতে আলতো করে ধরে আছে। ঘুমিয়ে আছে না জেগে আছে বুঝতে পারলাম না। সরে যাব, ইচ্ছে হচ্ছে না সরে যেতে। রাতুলের স্পর্শে আমার যৌবন জেগেছিল, উন্মোচিত হয়েছিল কত রহস্যের দ্বার। শৈবালের ভেতর সে উদ্দামতা নেই, উন্মত্ততা নেই। ও হচ্ছে কবষ্ণ কুয়াশার মতো, ধীরে ধীরে গ্রাস করে নেয় সমস্ত অস্তিত্বকে। সেই অনুভূতির আলোড়নও যে স্বেচ্ছায় বর্জন করতে পারি না। অকারণেই গলা ভারী হয়ে এলো, চোখ ভিজে উঠল। আসলে আমি কি চাই, কেন বুঝতে পারি না কাকে চাই? কেন কেন কোনো বাঁধনই ছিঁড়তে ইচ্ছা করে না আমার? শৈবালের বুকে মুখ গজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। এই কাজটা আমি বেশ ভালোই পারি। কতক্ষণ কেটেছে জানি না। চুলে শৈবালের স্পর্শ পেয়ে সম্বিত ফিরল। চোখে ছড়ে যেতে চাইলাম, ও শক্ত করে জড়িয়ে ধরল। লিপি, একটা কথা সত্যি জবাব দেবে? তুমি কি আজও রাতুলকে ভালোবাসো? জানি না শৈবাল, আমি সত্যি জানি না। আমাকে ভালোবাসো? বাসি। আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে তোমার? না, কখনো না। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিছু বলল না। আমার কান্নার জোর আরো বেড়ে গেল। এত চেষ্টা করছি থামতে, কিছুতেই পারছি না। আমার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা এত কম কেন? আমি শৈবালের মতো হতে পারি না? আচ্ছা, সব মেয়ে কি আমার মতো? শৈবাল একান্ত আপনজনের মতো আমাকে জড়িয়ে ধরে থাকলো। নিপা আপু খুব ছোট্ট করে জানিয়েছে রাতুল আমার সাথে দেখা করতে চায়, সেই পুরনো জায়গায়, রমনা লেকের বাঁকে, যেখানে দুটি কৃষ্ণচূড়া গাছ পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নিপা আপু সবশেষে যোগ করল, যা করবি বুঝে শুনে করিস। এমনিতেই ও বাড়ির সবাই ব্যাপারটা জেনে গেছে, এখন বেচার কিছু করা ঠিক হবে না। নাকি তুই সব ভেঙে চুরে দিতে চাস? আপু, আমি কি চাই তা আমি নিজেও জানি না। জানিস না, জানার চেষ্টা কর। শৈবাল তোকে ভালোবাসে, তাকে দুঃখ দেওয়াটা তোর উচিত হবে না। আমি তো ওকে দুঃখ দিতে চাই না আপু। আর না কমই করতে হবে না। বিয়ের পরও রাতুলের সাথে সম্পর্ক রেখেছিস, আবার বলছিস। নিপা আপু রাতুলকে কোনোদিন পছন্দ করেনি, নইলে এমন কথাও বলতে পারতো না। ওর নিজের চরিত্র কি খুব পরিষ্কার, দুলাভাইকে কিছুই জানে না। অবশ্য ওর সমস্যা কম, দুলাভাইয়ের নিজেরও দু একটা প্রেমিকা আছে। কিন্তু শৈবাল, সে তো একেবারে পবিত্র একটি চরিত্র।
ওকে আঘাত দেবার আগে অনেকবার ভাবতে হয়। অথচ রাতুলের ডাক এলে আমি ভাবাভাবির ঊর্ধ্বে চলে যাই। আমার হৃদয়ের তখন পাখা গজায়, উড়াল দিতে ইচ্ছে হয়। কি আছে রাতুলের মধ্যে? সকালে শৈবাল অফিসে যেতেই আমিও বাসার কথা বলে বেরিয়ে পড়লাম। অনেক চেষ্টা করেছি সংবরণ করতে, পারিনি। নিঃসন্দেহে বুঝেছি এই মায়াজাল ছেঁড়ার ক্ষমতা আমার নেই। পাকে পাকে এক রহস্যময় খেলায় জড়িয়ে গেছি, সরে যাবার কোনো পথ রাখিনি। সেই জোড়া কৃষ্ণচূড়ার নিচে নিঃসঙ্গ সাধকের মতো একাকী বসে আছে রাতুল, যেন সমস্ত দেহ মন দিয়ে তপস্যা করে চলেছে প্রেমের। আমাকে দেখেই উদাস দৃষ্টিতে ঝলকিত আনন্দেরা খেলে গেল। যে হাতে বহুদিন সমধিকারে বলিয়ান হয়ে হাত রাখেনি, অসম্ভব আবেগে সেই হাত দুটিকে শক্ত করে চেপে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আমি জানতাম তুমি আসবে লিপি। না এসে পারলাম না। তুমি কেন ডাকলে বলো তো? দেখতে ইচ্ছে করছিল যে। মিথ্যে কথা বলো না, বলো ছুঁতে ইচ্ছে করছিল। ইস, তুমি যেন অন্তর্যামী। সবার নয়, তোমার অন্তর্যামী। আমরা খুব পাশাপাশি বসলাম। বহু বছর ধরে যেমনটি বসতে বসতে আমাদের অভ্যেস হয়ে গেছে। রাতুল ক্লান্ত ভঙ্গিতে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও চুলে হাত বুলিয়ে দিলাম। লিপি, বলো। একটা রুবাইয়াত লিখেছি, শুনবে? কেন? শুধু রুবাইয়াতে আমার মন ভরে না, একটা খুব বড় টকটকে লাল গোলাপ দরকার। তুমি সত্যি সত্যি আসবে বিশ্বাস হচ্ছিল না, সেই জন্যে আনিনি। পরের বার ঠিক আনবো, অনেকগুলো। আচ্ছা রাতুল, তোমার বয়সটা বাড়বে কবে বলো তো? ও হ্যাঁ, একটা কথা তোমাকে বলাই হয়নি। ওই শৈবাল ভাই সেদিন বিকেলে আমাদের বাসায় গিয়েছিলেন। শম্পা বলল উনি নাকি আমাকে খুঁজছিলেন। ঠান্ডা হয়ে গেল আমার শরীর। শৈবাল রাতুলের খোঁজে গেছে। রাতুলের সঙ্গে দেখা করে ওর কি লাভ? শৈবাল ভাই শম্পার কাছে কতগুলো চিঠি রেখে এসেছেন, সেগুলো আমার নাম করে কেউ তাকে অনেকদিন ধরে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বুঝতে পারলাম না, লেখাটা একেবারে অপরিচিত। পৃথিবী অন্ধকার হয়ে গেল আমার। তাহলে শৈবাল সেই প্রথম থেকেই সব জানে, অথচ কখনো কোনোভাবে কিছু বুঝতে দেয়নি আমাকে। একজন সাধারণ মানুষের এত সহিষ্ণুতা কি করে থাকে? রাতুল আর শৈবাল কি অদ্ভুত দূরের দুটি মানুষ। একজন সহজ সরল প্রাণবন্ত, অন্যজন চাপা নিঃসঙ্গ ধৈর্যের অবতার। আর কি আশ্চর্য, এই দুজন মানুষের অফুরন্ত ভালোবাসা আমি পেয়েছি। বিদায়ের সময় রাতুল করুণ স্বরে বলল, লিপি, আবার দেখা হবে তো? কেন হবে না? নিশ্চয়ই হবে। কবে? যেদিন তুমি বলবে। রাতুল খুব আলতো করে আমার কপালে চুমু খেল। দুদিন বাদে ছোট্ট একখানা চিঠি পেলাম, সাদা কাগজে লাল কালিতে লেখা, লিপি। গৃহবধূর বারবনিতার প্রকৃতি মানায় না, এখনো সময় আছে, সতর্ক হন। রাতুলের মতো সহজ সরল একটি ছেলেকে নিয়ে অনেক খেলা খেলেছেন, আর নয়। ওকে মুক্তি দিন, নইলে আপনার দুর্ভাগ্য আপনার হয়ে কথা বলবে। শুভাকাঙ্ক্ষী। অফিস থেকে বাসায় না ফিরে আমি সোজা রাতুলদের বাসায় চলে গেলাম আজ। বাসাটাকে খুব নিস্তব্ধ মনে হয়েছিল এর আগের দিন। আজ দেখলাম রীতিমতো হাট বাজার। বাসার সামনের ছোট উঠোনে তিনটি কিশোর বয়সী ছেলে অত্যন্ত কসরত করে ফুটবল খেলছে। একটু দূরে নিরাপদ স্থানে দাঁড়িয়ে ছোট বড় কয়েকটি সুশ্রী দর্শন মেয়ে চিৎকার করে গল্প করছে, উচ্চকণ্ঠে হাসছে। আমি একটু ধাঁধায় পড়ে গেলাম, রাতুলরা কি বাসা ছেড়ে গিয়েছে? শম্পাকে হাসি মুখে এগিয়ে আসতে দেখেই আমার সংশয় কেটে গেল।
মেয়েটা আজ খানিকটা সেজেছে, বড় সুন্দর লাগছে ওকে। চকিতে একটা চিন্তা খেলে গেল মাথায়। রুবেলের জন্য এই মেয়েটিকে ধরে রাখলে কেমন হয়? দুটিকে বেশ মানাবে। মনে মনে হাসলাম। নিঃসঙ্গ দুঃখের পাথারে যে পথ খুঁজে ফিরছে, তার এইসব সুখ কল্পনা সাজে না। শৈবাল ভাই, আপনি সত্যি আবার এলেন? আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কি করব, তোমাকে আবার দেখতে ইচ্ছে হলো যে। আমার ছোট বোন দুটোর সাথে তেমন খাতির নেই আমার। তোমার সাথে নিশ্চয়ই খুব খাতির হবে। আমার সাথে সবার খাতির হয়ে যায়। ভেতরে আসুন না, ভাই আজ বাসায় আছে। না শম্পা, ভেতরে ঢুকবো না। তুমি তোমার ভাইয়াকে একটু ডেকে দাও তো। কেন? ভেতরে এলে কি হবে? আজ নয়, আরেকদিন যাব। আপনি একটু কেমন যেন। আপনার সাথে আমার তেমন খাতির হবে না। হবে, দেখো। শম্পা কিছু বলল না, রাগি রাগি মুখ করে চলে গেল। লক্ষ্য করলাম ছেলে মেয়েগুলো সবাই তীব্র কৌতূহল নিয়ে আমাকে দেখছে। সম্ভবত ওরা আমার পরিচয়টা জানে অথবা আন্দাজ করে নিয়েছে। আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। রাতুলকে দেখে আমি ভীষণভাবে চমকে উঠলাম। কল্পনার সাথে বাস্তবের এত মিল থাকে কি করে? সেই দীর্ঘ দেহ, খাড়া নাক, ভাসা ভাসা চোখ, কোঁকড়া চুল। অবশ্য যতটা ভেবেছিলাম ছেলেটির চুল তার চেয়েও অনেক বেশি কোঁকড়া। না, রাতুলকে সুদর্শন বলবো না, কিন্তু ওর ভেতরে এক ধরনের নিরীহ আকর্ষণ আছে। উঠোনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে আমাকে দেখল রাতুল, কিছুটা বিস্মিত, কিছুটা উদ্ভ্রান্ত। আমি হাসি মুখে ডাকলাম ওকে, এই যে রাতুল, শোনো। লম্বা লম্বা পদক্ষেপে এগিয়ে এলো। শৈবাল ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল রাতুল। শৈবাল ভাই, ওই চিঠিগুলো আমার লেখা নয়। আমি সেজন্যে আসিনি রাতুল, অন্য একটি ব্যাপারে তোমার সাথে আলাপ করা প্রয়োজন। ঠিক আছে, আপনি ভেতরে আসুন না। না, তুমি বরং জামাটা পরে এসো, আমরা কোনো হোটেলে গিয়ে বসবো, কি বলো? আচ্ছা, আপনি একটু দাঁড়ান তাহলে। পাতলা ভিড় দেখে একটা হোটেলে ঢুকলাম দুজন। রাতুল নিজেই পুরি চায়ের অর্ডার দিল। শৈবাল ভাই, আপনি বোধহয় এর আগে একদিন এসেছিলেন, তাই না? তুমি ছিলে না বাসায়। আপনি কি আমাকে লিপির সম্বন্ধে কিছু বলবেন? না, আমি তোমার এবং লিপির সম্বন্ধে কিছু জানতে চাইব। কি জানতে চান বলুন? কতদিন ধরে তোমরা দুজন দুজনকে চেনো? প্রায় 10-11 বছর, স্কুল জীবন থেকে। লিপিকে ভালোবাসো? খুবই ভালোবাসি। তাহলে ওকে বিয়ে করলে না কেন? আমাদের আর্থিক অবস্থা তো বুঝতে পারছেন শৈবাল ভাই, ওকে বিয়ে করাটা সম্ভব ছিল বলুন? কিন্তু প্রেম তো মানুষকে ভীষণ সাহসী করে তোলে। তা তোমরা কেন সাহসী হলে না? শৈবাল ভাই, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। লিপির মধ্যে কোনো সঠতা নেই। ও আমাকেই বিয়ে করতো, কোনো বাধা মানতো না। কিন্তু আমি স্বেচ্ছায় ওকে এই যন্ত্রণার মধ্যে এনে ফেলতে চাইনি। ওদের সামাজিক প্রতিপত্তি উঁচু, এই বিয়ে হলে ওরা সবাই খুব দুঃখ পেতেন। কিন্তু এখন যে তোমরা দুজনে দুঃখ পাচ্ছ, আমার কথাটাই চিন্তা করো। কি অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছি আমি। লিপিকে দোষ দিতে পারি না, তোমাকে দোষ দিতে পারি না, তবে কি অপরাধটা আমার? শৈবাল ভাই, বলো। আমরা দুজনই, আমি আর লিপি, একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আমাদের ভালোবাসার গভীরতা সম্বন্ধে আমাদের কারোরই কোনো পরিষ্কার ধারণা ছিল না। কিন্তু তোমাদের ভুলের মাসুল কি আমি দেবো রাতুল? কে দেবে জানি না শৈবাল ভাই, তবে কাউকে না কাউকে তো দিতে হবেই। হয়তো আমিই দেব, সেটাই বোধহয় সবচেয়ে ভালো হয়। আমাকে ভুল বুঝো না রাতুল, আমি তোমাকে আত্মবিধ্বংসী কিছু করতে বলছি না। আমার মনে হয় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এর একটা স্বস্তিকর সমাধান নিশ্চয়ই বের করা সম্ভব। এর কোনো বিকল্প সমাধান নেই শৈবাল ভাই। আপনি অথবা আমি, দুজনের একজনকে সরে যেতে হবে। আমিই যাব,
আজ নয়তো কাল। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি রাতুলকে ফেলে এলাম সন্ধ্যার আলোকিত রাস্তায়। অনেক মানুষ, কিছু রিকশার ভিড়ে, নিঃসঙ্গ অবস্থায়। চমৎকার একজন পুরুষ, ভালোবাসার সরল স্বীকারোক্তিতে যার কণ্ঠ সামান্যতম কাঁপেনি, সমস্যার গভীরে ঢোকার যার প্রয়াস নেই, অথচ সমাধান যার জানা। আমি লিপিকে দুঃখ দিতে পারি না। এই ভাষা ভাষা চোখের ছেলেটিকেও কষ্ট দিতে আমার ইচ্ছে হয় না। তাহলে কি করব আমি? লিপিকে পরিত্যাগ করব? কোন অপরাধে? তার কাছে যখনই যে প্রয়োজন নিয়ে গেছি, সে তো কখনো আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেয়নি। তার উপস্থিতি আমাকে প্রেরণা দেয়, তার উষ্ণতা সচলতা দেয়। না, লিপিকে আমি ছাড়তে চাই না। যদি লিপি নিজে থেকে যেতে চায়, যাক, বাধা দেব না। লিপি কি যেতে চায়? লিপি এবং আমি পরস্পরের কাছ থেকে কত দূরে সরে গেছি, ভাবলেও অবাক লাগে। কতদিন হলো ওকে আমি স্পর্শ করি না। সারাদিনের ব্যবহারে যদিও বা কোনো জড়তা থাকে না, কিন্তু রাতে বিছানায় আমরা দুজন দুই জগতে চলে যাই। আমার প্রায়শই লিপিকে আদর করতে ইচ্ছা হয়, গভীর আবেগে ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু কি এক অদৃশ্য প্রাচীর আমাকে দূরে সরিয়ে রাখে। লিপিকে আমার তেমন কাছের মানুষ মনে হয় না। অপরিচিত একটি মেয়ে যেন মনের ভুলে আমার জীবনে চলে এসেছে। তার ভুলের সুযোগ নিতে আমার বিবিকে বাঁধে। মন্ত্রের অধিকারী তো সব নয়। যে দেহ আমাকে গ্রহণ করতে উন্মুখ নয়, তাতে উপগত হতে আমার দ্বিধা হয়, ঘৃণা হয়। কত রাত হলো। সাইড টেবিলে ঘড়ি আছে, কিন্তু আমার দেখতে ইচ্ছা করছে না। আমার ঘুম আসবে না। আজকাল প্রায়ই এমন হয়। ক্লান্ত শরীর, মনে হয় বিছানায় শুলেই ঘুমে ঢলে পড়ব, অথচ কিছুতেই নিদ্রা আসে না। এক এক করে নিস্তব্ধ নিশি প্রহর কেটে যেতে থাকে। আমি জেগে জেগে পাহারা দিই। লিপি নিথর হয়ে শুয়ে আছে। ও কি ঘুমিয়েছে? বুঝতে পারছি না। ম্লান নীল আলোয় অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওকে। সরলোকের রাজকন্যা মনে হচ্ছে। আমি আনমনে মৃদু কণ্ঠে ডেকে উঠলাম, লিপি। লিপি নড়ে উঠতেই আমি সচকিত হয়ে উঠলাম। ও ঘুমায়নি। কি লজ্জার ব্যাপার, কিন্তু এখন আর এড়িয়ে যাবার উপায় নেই। লিপি মাঝের অনেকখানি দূরত্ব অতিক্রম করে আমার খুব কাছে চলে এলো। কিছু বলবে শৈবাল? তুমি ঘুমোনি? ঘুম আসছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। এই মেয়েটির মনেও অনেক দুঃখ আছে, কেউ তা বোঝার চেষ্টা করে না। লিপি, আজ রাতুলের সাথে দেখা হয়েছে। কোথায়? ওদের বাসায় গিয়েছিলাম। কথা হলো? অনেক কথা বললাম দুজনে। রাতুল তো বেশ চমৎকার একটি ছেলে। তোমার চেয়ে চমৎকার মানুষ নয়। তবুও তো তুমি ওকেই ভালোবাসো। আমি তোমাকেও ভালোবাসি। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। লিপি নিজেও কি জানে ও কাকে বেশি ভালোবাসে? কিছু মানুষ বোধহয় আছে যারা অনেককে হৃদয় দিয়ে আপন করে নেয়। লিপি সেই ধরনের। লিপি, মজার একটা ব্যাপার হয়েছে বুঝলে। কেউ একজন রাতুলের নাম করে আমাকে বেশ কয়েকটা চিঠি লিখেছিল। রহস্যময় ব্যাপার। আমার তো মাথায় ঢুকছে না, এই ধরনের একটা বাজে রসিকতা কে করলো। হাতের লেখাটাও অপরিচিত। রাতুলের ছোট বোন শম্পাকে চিঠিগুলো দিয়ে এসেছি, দেখি ও কিছু বলতে পারি কিনা। হাতের লেখাটা কি মেলি ধরনের? মানে?
ছেলে মেয়ের হাতের লেখার আলাদা ধরন আছে নাকি? কেন থাকবে না? মেয়েরা হয় টেনে টেনে, নয় গোটা গোটা অক্ষরে লেখে। টানা টানা লেখা, বুঝলে? বোধহয় কোনো মেয়েরই হবে। আমারও তাই মনে হচ্ছে। মানে? ওখানকারই একটা মেয়ে আছে, রাতুলের জন্য পাগল। এটা তারও কাজ হতে পারে। কিন্তু আমার কাছে রাতুলের নামে চিঠি লিখে তার কি লাভ? তা তো বলতে পারবো না। তুমি শম্পার কাছে বরং শুনো, ও হয়তো সব বলতে পারবে। শুনবো। মুখে বলতে হয় তাই বললাম, কিন্তু মনে মনে আমি তখন অন্য কথা ভাবছি। অপ্রত্যাশিতভাবে হলেও কি সহজে লিপির সাথে সখ্যতা হয়ে গেল। লিপি আমার কত কাছে সরে এসেছে। ওর শরীরের মিষ্টি গন্ধ পাচ্ছি, গালে নরম চুলের ছোঁয়া পাচ্ছি। অনেক দিনের উপসে শরীর এবং মন যেন মাতাল হয়ে উঠছে। আমি সযত্নে লিপির শরীরে হাত রাখলাম। সাড়া দিল। একটু একটু করে আমাদের অভিমান ভেঙে যেতে লাগলো। আমরা নতুন আঙ্গিকে পরস্পরকে আবিষ্কার করলাম। ভালোই যাচ্ছে দিনগুলো। পরিস্থিতির সেই সংকটময় মুহূর্ত যেন পেরিয়ে যাচ্ছে। লিপিও অনেক সহজ স্বাভাবিক, আমিও স্বস্তি বোধ করছি। হয়তো লিপি ধীরে ধীরে রাতুলকে ওর জীবন থেকে সরিয়ে দিতে পারবে, প্রেমিকের আসন থেকে বন্ধুর আসনে বসাতে পারবে। আর রুবেল অবশ্য এখনো তেতে আছে। লিপিকে সুযোগ পেলেই যাচ্ছে তাই ভাবে অপমান করে। ও শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে সবকিছু নীরবে সহ্য করছে। আমি রুবেলকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বড্ড গোয়ার ছেলে, কিচ্ছু শুনতে চায় না। মা বরাবরের মতোই চুপচাপ, প্রয়োজন ছাড়া পুত্রবধূর সাথে কথা বলে না। আমাকে ডেকে একদিন স্পষ্ট করে বলল, শৈবাল, এখানে তোর যদি অসুবিধা হয়, বউ নিয়ে অন্য বাসায় চলে যেতে পারিস। তুমি কি আমাকে অন্য বাসায় চলে যেতে বলছো মা? না বাবা, বাসায় সবাই বৌমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তো শাসন করতে পারি না, নিজের কাছেই খারাপ লাগে। তুই যদি যেতে চাস তাহলে যেতে পারিস, আমাদের জন্য ভাবিস না। লিপি এই বাসা ছেড়ে কোথাও যাবে না মা। মা কিছু বলল না, বিষণ্ণ ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে থাকলো। বোন দুটি নিজেদের নিয়ে ব্যস্ত, আমাদের ব্যাপারে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তারাও ইদানিং লিপির সাথে অসদাচরণ করে। আমি আশায় বুক বেঁধে থাকি, সময়ের সাথে সাথে নিশ্চয়ই সব স্বাভাবিক হয়ে যাবে। অফিসে বেশ কাজের চাপ, দম ফেলার সময় নেই। ঘন ঘন টেলিফোন আসে, অধিকাংশই অফিসিয়াল কল। নানান কিসিমের পুরুষ কণ্ঠস্বর শুনতে শুনতে কান ঝালাপালা। এরই মাঝে হঠাৎ একটি মিষ্টি নারী কণ্ঠ শুনে বেশ অবাক হলাম। হ্যালো, শৈবাল চৌধুরী বলছেন? জি, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। ধরে নিন আমি আপনার একজন মঙ্গলাকাঙ্ক্ষী। আপনাকে একটা তথ্য দিতে চাই আপনার স্ত্রী সম্বন্ধে। আমার স্ত্রী? আপনি তাকে চেনেন? হয়তো চিনি, হয়তো না, সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন। নিজের স্ত্রীর সম্বন্ধে কতটুকু খোঁজ রাখেন আপনি? আপনি কি সেই পত্র প্রেরক? হতে পারি, কিন্তু সেটা জানানোর জন্য ফোন করিনি আমি। আপনি কি জানেন আপনার স্ত্রী তার প্রাক্তন প্রেমিকের সাথে প্রায় মিলিত হয়? তাদের মধ্যে অন্য ধরনের সম্পর্ক রয়েছে। কি যা তা বলছেন? কে আপনি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার স্ত্রীর ওপর একটু নজর রাখুন, নিজেই সব জানতে পারবেন। রাখি, কেমন? কিন্তু আপনি কে? কে আপনি? ওদিক থেকে রিসিভার রাখার শব্দ হলো। আমি হতভম্বের মতো বসে থাকলাম।
ওই মেয়ে যা বলল তা কি সত্য হতে পারে? অসম্ভব। লিপি কখনো আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে না। ওর প্রতি এইটুকু বিশ্বাস আমার আছে। নিজেকে যতই প্রবোধ দেবার চেষ্টা করি না কেন, হৃদয়ের কোনো এক অজানা প্রান্তে সন্দেহের ছায়া পড়তে থাকে। লিপি রাতুলকে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। ওর জন্য এটা একেবারে অসম্ভব হয়তো নয়। লিপি আমাকে আর কত কষ্ট দেবে? সন্দেহবাতিকের চেয়ে অসুস্থজনক ব্যাপার সম্ভবত আর কিছু নেই। আমিও ক্রমাগত গভীর আচ্ছন্নতায় ডুবে যেতে থাকি। লিপি এমনভাবে আমার সাথে প্রবঞ্চনা করছে, এই কথাটি আমি বিশ্বাস করতে চাই না। নিজের কাছে আমি প্রমাণ করতে চাই এই সন্দেহ অমূলক। মানবিকভাবে এতদিন যে সুস্থিরতা অনুভব করেছি, ধীরে ধীরে তা যেন বাষ্পীভূত হয়ে যেতে থাকে। এক অন্ধ অস্থিরতা আমাকে আলিঙ্গন করে। আমি অশালীন কৌতূহলে লিপিকে ছায়ার মতো অনুসরণ করতে থাকি, প্রতিটি ক্ষণে, প্রতিটি স্থানে। এবং একদিন আমি রক্তিম ফুলে সুশোভিত এক কৃষ্ণচূড়ার নিচে রাতুলকে দাঁড়িয়ে থাকতে দেখি। সেই রাতুল যাকে আমার ভালো লাগে, যার স্বচ্ছতা আমাকে আকর্ষণ করে, যার চুল অস্বাভাবিক রকম কোঁকড়া। লিপি কি অপরূপ ভঙ্গিতে হাস্য উদ্ভাসিত দুটি আয়ত চোখ নিয়ে তার দিকে এগিয়ে যায়। মিলনের সেই নিবিড়তম আঙ্গ ঘন মুহূর্তে আমি নিথর হয়ে যাই। ওরা পাশাপাশি বসে ঘনিষ্ঠভাবে পরস্পরকে ছুঁয়ে থাকে, ক্ষণিকের উন্মাদনায় অহেতুক দাপাদাপি করে, উন্মুক্ত কপটের মতো ঝলকে ঝলকে হেসে ওঠে। অবাক হয়ে অনুভব করি আমার সমস্ত দুঃখ এবং ঈর্ষাবোধকে জয় করে এক অনাবিল মুগ্ধতা স্থান করে নিচ্ছে। আমি যেন ওই দুটি পরিণত বয়স্ক মানব মানবীর মাঝে দুটি কিশোর কিশোরীকে দেখতে পাই। ওরা স্কুল পালিয়ে কম্পিত পদক্ষেপে কোনো একটি কৃষ্ণচূড়ার নিচে এসে বসেছে। নিজেকে অত্যন্ত অপরাধী মনে হতে থাকে। নিজেদের খেলাঘরে দুটি নরনারী আপন স্বপ্নের কারাগারে আবদ্ধ হয়ে কি আনন্দে ছিল। আমি এক দৃষ্টিহীন দানব নিষ্ঠুর থাবায় সব ছারখার করে দিয়েছি। একসময় সেই কিশোর কিশোরী হাতে হাত ধরে হাঁটতে থাকে, মিশে যায় অজস্র প্রেমিক প্রেমিকার ভিড়ে। আমি এক অন্ধ আবেগে তাদেরকে অনুসরণ করি। তারা যে বাড়িটিতে ঢোকে, আমি সেখানে কখনো যাইনি, কিন্তু সেটি সম্বন্ধে সম্মুখ জ্ঞান আছে। প্রেমের অবৈধ নীলাক্ষেত্রের একটি তীর্থস্থান এই বাড়ি। আমাকে অনেক পেছনে ফেলে, জনতার সমুদ্রে অবহেলায় ছুঁড়ে ফেলে তারা দুজন ভেসে যায় আনন্দ স্রোতে। আমি আর অপেক্ষা করি না। যতটুকু জানতে চেয়েছিলাম, যতটুকু দেখতে চেয়েছিলাম, সবই তো দেখা হলো। নিজেকে বড় উদ্ভ্রান্ত মনে হয়, বর্জ্যদ্রব্য মনে হয়। কোথায় যাব আমি? কার কাছে যাব? লিপির রয়েছে রাতুল, রাতুলের লিপি। আমার কেউ নেই। কি নিঃসঙ্গ আমি। আমার বিশুদ্ধতা আমাকে লোল জিহ্বা দেখিয়ে ব্যঙ্গ করতে থাকে। আমি অসংলগ্ন পদক্ষেপে মাঝ দুপুরে তীক্ষ্ণ রোদ পায়ে মারিয়ে মারিয়ে কত দূর হেঁটে যাই, কত দূর। অবশেষে এসে পৌঁছই রাতুলের বাসায়। দিনহীন দর্শন সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, এখানে কেন এলাম? উত্তর খুঁজে পেতে দেরি হয়। যখন খুঁজে পাই তখন সেটিকেও যথেষ্ট সঠিক বলে মনে হয় না। আমি দুঃখের উৎসেই শান্তি খুঁজছি, নাকি রাতুলের অন্যায়কে উদার উদাসীন্য দিয়ে ব্যঙ্গ করতে চাইছি? অথবা হয়তো আমি সেই সুন্দর দর্শন অভিমানী মেয়েটিকে দেখতে এসেছি, যার পাশে মানুষ চক্ষের রুবেলকে দাঁড় করিয়ে একদিন অত্যন্ত পুলকিত হয়ে উঠেছিলাম। শম্পা আমাকে দেখে খুব মিষ্টি করে হাসে। ওর সরু কাঁধ বেয়ে ঝুলে থাকা লকলকে দুটি বেনি অপূর্ব ছন্দময়তায় দোল খায়। শৈবাল ভাই, আমার মন বলছিল আপনি আজ আসবেন। তাই বুঝি? তোমার মন আর কি কি বলছিল? আর কি বলবে? আর কিছু বলেনি। আজ কিন্তু আপনাকে ভেতরে আসতে হবে, নইলে আমি খুব রেগে যাব।
ভেতরে যেতে পারি যদি কথা দাও নিজের হাতে আমাকে 1 কাপ কড়া লিকারের চা বানিয়ে খাওয়াবে। আপনাকে আমি 10 কাপ চা খাওয়াবো, ব্যাস। আপনি আসুন তো। ওদের ছোট্ট বসার ঘরে আমাকে একখানা পেতের চেয়ারে বসতে দেয় শম্পা। বেশ কয়েকটি ছেলেমেয়ের কৌতূহলী মুখ দরজা জানলা দিয়ে উঁকি দেয়। শম্পা তাড়িয়ে নিয়ে যায় ওদের। তোমার বাবা মা বাসায় নেই শম্পা? আমাদের তো বাবা নেই, বছর 10 হলো মারা গেছেন। মা একটু পাশের বাসায় বেড়াতে গেছেন। আপনি একটু বসেন, আমি আপনার চাটা নিয়ে আসি। শম্পা যতক্ষণে চা নিয়ে আসে ততক্ষণে আমি ওর ছোট 2টি ভাইয়ের সাথে আলাপ জুড়িয়ে ফেলি। তাদের আলাপচারিতার বিষয়বস্তু বেশ ক্ষুদ্র, ফুটবল এবং ফুটবল। পৃথিবী থেকে কোনো কারণে ওই খেলাটি উঠে গেলে এই ছেলে দুটোর আত্মহত্যা করা ভিন্ন গতি থাকবে না। শম্পা এই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, কিন্তু তার দাপটই সবচেয়ে বেশি। ও ঘরে ঢুকেই 2 ফুটবল রসিককে ভাগিয়ে দিল। শৈবাল ভাই, আপনার চা নিন, চিনি বোধহয় একটু কম হয়েছে। অপূর্ব চা, নিচে কাটা। সত্যি কথা। শৈবাল ভাই, ওই চিঠিগুলোকে লিখেছি আমি, বের করে ফেলেছি। তাই নাকি? কে বলো তো? আপনি চিনবেন না তো তাকে, বিনা ওর নাম। আমার চেয়ে বছর 4-5 বড় হবে, এবার ভার্সিটিতে ভর্তি হচ্ছে। আমাদের বাসা 2 বাসা পরেই বিনা আপাদের বাড়ি। ওদের অবস্থাও আমাদের মতনই। ওই বিনা আপা ভাইয়াকে খুব ভালোবাসে, কিন্তু ভাইয়া তো ভালোবাসে লিপি আপাকে, তাই চান্স পায়নি। চিঠিগুলো দেখেই আমার কেমন সন্দেহ হলো, ব্যাস গিয়ে চেপে ধরতেই সব বলে ফেললো। ওর সাথে দেখা করা যায় শম্পা? কেন যাবে না? আপনি বললেই আমি 1 দৌড়ে ডেকে আনতে পারি, কিন্তু ওর সাথে দেখা করে কি হবে? ওকে আমি কিছু প্রশ্ন করব, তুমি বরং ওকে ডেকে নিয়ে এসো, অবশ্য যদি ও আসে। আমি ডাকলে আসবেই, আমাদের দুজনের খুব ভাব। শম্পা প্রায় দৌড়ে চলে যায়। আমি অধীর আগ্রহে বিনার জন্য অপেক্ষা করতে থাকি। প্রণয়ের ব্যর্থ পথে এই মেয়েটির অবস্থান কোথায় সেটা জানতে উদ্গ্রীবতা অনুভব করি। অন্য একজনের দুঃখ আমার শোককে ঈষৎ তরলিত করে দেয়। বিনা খুব সাধারণ দর্শন মেয়ে, তবে ওর চোখ দুটো ভারী সুন্দর, ডাগর ডাগর, প্রাণবন্ত। আমার সামনে বসে প্রথমে খুব লজ্জিত হয়ে পড়ল। শম্পা হাসতে লাগলো। বিনা আপা, তুমি অত লজ্জা পাচ্ছ কেন? উনি তোমার সাথে এমনি একটু কথা বলতে এসেছেন। তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই বিনা। তোমার লেখা চিঠিগুলো পড়তে আমার খুব ভালো লাগতো। চিঠি লেখো চমৎকার তুমি। না মানে। বসো বিনা, তোমার সাথে কথা আছে। বিনা জড়সড় হয়ে বসলো। মেয়েটা অত্যন্ত লাজুক, ভালো করে আমার চোখের দিকে পর্যন্ত চাইতে পারছে না। আমি যা করেছি সেজন্য আমি খুব লজ্জিত, আমাকে মাফ করবেন শৈবাল ভাই। তোমার ক্ষমা চাইবার কোনো দরকার নেই, তুমি বরং আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। দেবে? জি দেব। তুমি কি রাতুলকে? জি। রাতুলকে সে কথা বলেছ? চিঠিতে। আচ্ছা, আমার কাছে ওই চিঠিগুলো কেন লিখেছিলে বলো তো? লিপির বিয়ের পর চেষ্টা করলে তুমি তো রাতুলকে সহজেই পেতে পারতে। আমার কাছে চিঠি লেখার তো কোনো দরকার ছিল না তোমার। আমি মানে রাতুল ভাইয়ের দুঃখ সহ্য করতে পারছিলাম না। অমন প্রাণবন্ত মানুষটা কেমন যেন লাশের মতো হয়ে উঠল। ওর জন্য আমার খুব কষ্ট হতো, সেজন্য আপনার উপর খুব রাগ হতো। আপনি তো ওকে কষ্ট দিয়েছেন। তাহলে শেষ চিঠিতে তুমি অন্যরকম লিখলে কেন? তখন আমি আমার ভুল বুঝতে পারি। মনে হয় হয়তো আমার জন্যেই আপনাদের সংসারটা ভেঙে যাবে, তাই। টেলিফোন? জি, আমার এক বান্ধবীর বাসা থেকে। আমি লিপি আপাকেও ভয় দেখিয়ে একটা চিঠি লিখেছিলাম। মানে? আপনি নিশ্চয়ই এতদিনে সব জানেন। আমি এটাই বন্ধ করতে চেয়েছিলাম। রাতুল ভাইকে আমি হাতের কাছে পেয়েও হারালাম। আপনি কেন লিপি আপাকে ধরে রাখতে পারলেন না? বিনা আপা, কি বলছো কি তুমি? দেখুন শৈবাল ভাই,
লিপি আপা অনেক বড় লোকের মেয়ে, রাতুল ভাইকেও কখনো বিয়ে করতো না, তাকে নিয়ে শুধু খেলাই করছে। আমি অত ছলকলা জানি না, রাতুল ভাইকে আমি চোখ বুজে বিয়ে করতে পারি। বিনা আপা তুমি বাসায় চলে যাও। বিনা ওড়নায় চোখ ঢেকে আমার সামনে থেকে একরকম পালিয়েই গেল। আমি বেশ বিমূঢ়তা বোধ করছি। প্রেমের এই বিশাল আকৃতির ধারার সামনে ক্ষুদ্র একটি বিন্দুর মতো আমার অবস্থান। শৈবাল ভাই, হ্যাঁ, বলো। মানুষের মনটা খুব অদ্ভুত জিনিস, তাই না? মানুষের মনটা আসলে কি শম্পা? এতকাল বেঁচে আছি, অথচ এই ব্যাপারটা আজও আমার মাথায় ঢুকলো না। শৈবাল ভাই, আপনি কিন্তু আরেকটা কথা জানেন না। বিনা আপাকে নেহাল ভাই খুব ভালোবাসেন। অনেক বড় লোকের ছেলে, বিয়ে করতেও চায়। বিনা আপা মোটেই পাত্তা দেয় না। চাইনিজ রেস্টুরেন্টে আপনাকে এই নেহাল ভাই একটা চিরকুট দিয়ে এসেছিল। কেন? বিনা আপা করতে বললো তাই। নেহাল ভাই বিনা আপা সব কথা শোনে। যা ভালো মানুষ। তোমার বুঝি খুব ভালো লাগে? যা, আমি এসব প্রেম টেমের মধ্যে নেই, ফালতু হুজ্জত। এর চেয়ে একা একা থাকা অনেক ভালো। আমি ঠিক করেছি পড়াশোনা করে একটা চাকরি নেব, কোনোদিন বিয়ে করব না। মাঝে মাঝে অনেক দূরের জায়গায় ঘুরতে যাব। প্ল্যানটা সুন্দর না? খুব সুন্দর। কিন্তু এই ধরনের প্ল্যান প্রায়শই সফল হয় না। তোমারটাও হবে না। তুমি একসময় সুন্দর একটা ছেলেকে বিয়ে করবে এবং সুখে শান্তিতে সংসার করবে। না, কখনো না। ছেলেরা খুব নিষ্ঠুর। না শম্পা, কথাটা ঠিক না। সব ছেলে নিষ্ঠুর নয়। নেহালের মতো ভালো মানুষও তো আছে, আর তোমার ভাইয়াও তো চমৎকার একটি মানুষ। আপনি ওদের সবার চেয়ে ভালো। কি করে বুঝলে? আমি বুঝতে পারি। রাতের নির্জন রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে ওই কিশোরীর কথাগুলো বারংবার কানের পর্দায় আঘাত করতে থাকে। সে বুঝতে পারে আমি সবার চেয়ে ভালো। কি করে বোঝে? সত্যি কি আমি ভালো অন্য অনেকের চেয়ে, নাকি আমি কাপুরুষ, শক্তিহীন, ক্ষমতাহীন? নিজের স্ত্রীকে শক্ত করে জাপটে রাখার মতো উদ্ধত্ত যে দেখাতে পারে না, সে কি উত্তম পুরুষ হবার যোগ্য? কত অসংলগ্ন প্রশ্ন মনের কোণ ভিড় করতে থাকে, অথচ কোনোটিরই উত্তর জানা নেই। আমি রাতে আর বাসায় ফিরি না। নির্জল পার্কের সিক্ত সবুজ আলো আঁধারি ঘাসের শরীর পেতে ঘুমের তপস্যা করি। রাতুলকে ভুলে যেতে চাই, লিপিকে ভুলে যেতে চাই, পৃথিবীর সমস্ত অর্থহীন বেদনাকে ভুলে যেতে চাই। অথচ কিছুই ভুলতে পারি না। বিনিদ্র রজনীর বিনিদ্র প্রহরী হয়ে ছটফট করতে থাকি। শেষ হলো সুজা রশিদের উপন্যাস মোহনায় দাঁড়িয়ের দ্বিতীয় পর্ব। নমস্কার।